এবং এটা সহজ বিধায় আমরা সম্ভাষণটা করছি, এবং এই সম্ভাষণটা যত বেশি আমরা করব তত বেশি আমাদেরই কল্যাণ। তো যাই হোক, বিগত ক্লাসে আমরা যে আম ন বা এটা আমরা চর্চা করেছিলাম, হ্যাঁ না কিংবা কি দিয়ে প্রশ্ন করা। হ্যাঁ, এরপরে অত্র তত্র কুত্র অন্যত্র সর্বত্র একত্র, এই শব্দগুলো দিয়ে আমরা বেশ কিছু বাক্য দেখেছি, বেশ কিছু চর্চাও করেছি আমরা। কারণ কি জানেন, এই শব্দগুলো হচ্ছে প্রতিদিনের ব্যবহার করার মতো শব্দ। তাই এই শব্দগুলো আমরা যতটাই প্রতিদিন চর্চা করব ততটাই আমাদের ব্রেইনে অর্থাৎ মেধাতে গেঁথে যাবে। এখানে সেখানে কোথায় কিভাবে কোথায় কখন কেন, এই যে নানান প্রশ্ন করতে গেলে তো আমরা এগুলো লাগে। যেমন ধরুন, আমরা যখন ইংরেজি ভাষা শিখেছি তা আমরা কিভাবে কোথায় কখন কেন, হ্যাঁ কি কাকে কি, এইভাবে প্রশ্ন করেছি আমরা। একইভাবে যেহেতু এটা একটা সংস্কৃত ভাষা, এখানেও ঠিক একইভাবে প্রশ্ন করা হয় কোথায় কখন কিভাবে কেন, হ্যাঁ কার সাথে কি, কোনটি কারটি, এরকম নানান কিছু দিয়ে আমরা প্রশ্ন করি। এই যে প্রশ্ন করাটাই শিখতে হবে, এটি হচ্ছে প্রথম কাজ। মানে আপনি যদি জানেন কিভাবে প্রশ্ন করতে হয়, তাহলে তার উত্তরটা কিভাবে দিবেন সেটা আপনি অটোমেটিকলি জেনে যাবেন। পৃথিবীতে প্রত্যেকটা বাক্যই হচ্ছে কোনো না কোনো প্রশ্নের উত্তর। আমি যদি বলি যে আমি ভালো আছি, এটা একটি বাক্য, তাহলে এটাও কোনো না কোনো প্রশ্নের উত্তর। প্রশ্নটা হচ্ছে আপনি কেমন আছেন, উত্তর হচ্ছে আমি ভালো আছি। এটাকে আমরা সংস্কৃত ভাষায় কি বলি তাহলে? যেমন আমরা বলি কি, যে ভবতা কথাম আস্তি, মানে আপনি কেমন আছেন, তো এর উত্তর আমরা কি বলি, আহম সম্যক আস্মি, আমি ভালো আছি। ঠিক আছে, এই যে কথা কেমন আছেন, উত্তর ভালো আছি। আপনি কোথায় আছেন, ভবত কুত্র বাসতি, আপনি কোথায় থাকেন। ভবত্র বাংলাদেশ, আহম বাংলাদেশে বাসতি, আমি বাংলাদেশে বাস করি। আহম চট্টগ্রামে, মানে এইরকম যে কোনো জায়গার নাম দিয়ে আপনি উত্তরটা দিতে পারবেন। অহম গৃহে অস্তি, আমি এখন বাসায় আছি, কেমন। আমি কক্ষে অস্তি, আমি মানে রুমে আছি। এই যে প্রতিদিনের ব্যবহারযোগ্য যত রকমের বাক্য আমরা যত বেশি ব্যবহার করব, তত বেশি ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে আমাদের এই এক একটা শব্দ বিশাল বাক্য ভাষায় রূপান্তরিত হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা তো দেখতে পেলাম আমরা অত্র তত্র কুত্র দিয়ে আমরা শেষ করেছি, এবং কুত্র দিয়ে আমরা প্রশ্ন করেছি। কুত্র মানে তো কোথায়, সবাই জানেন। আচ্ছা, এগুলোকে আমি একটু এই দেবনাগরীতে আবার একটু দেখাচ্ছি। দেখুন, এখানে সম্ভাষণ চর্চা, এই যে আমরা নাম কিভাবে ভবত নামাকিম ভবত্যাহ নামাকিম সহ কহ আমরা শিখেছি। দেখি আমাদের অভ্যাস আছে কিনা, আমরা প্রয়োজন একটু করে জাজ করব আপনাদের সবাই ভবত। তাহলে মম নামা আমরা অলরেডি প্র্যাকটিস করেছি। আমার নাম অমুক সমুক সবাই জানে না, মম নামা বিধানাহ, ভবতঃ নামা কিম মম নামা বিধানাহ অথবা অহম বিধানাহ। নারীদের ক্ষেত্রে আমরা কি বলতাম, ভবত্যহা নামা কিম, তাহলে মম নামা, উত্তর হবে তামান্না, মম নামা ঐশী, মম নামা কৃষ্ণা। এরকম আমরা উত্তর দিব। সহকহ মানে কি, তাহলে সহকহ ভবত শেষ করলাম। সহকহ মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে দূরের কোনো ব্যক্তিকে বোঝাতে সহকহ ব্যবহার করা হয়ে থাকে। সহকহ মানে হচ্ছে সে কে, হ্যাঁ। এবং এটার উত্তর কি হবে, সহ বালকহ, সহ বৃক্ষঃ, সহ পুস্তক গ্রন্থঃ। এভাবে আমরা উত্তর দিব। আর সা কা মানে স্ত্রীবাচক ক্ষেত্রে আমরা সা কা ব্যবহার করেছি। সা মানে হচ্ছে সে, আর কা মানে হচ্ছে কে। তাহলে সা কা, সা তামান্না, সা কা, সা কৃষ্ণা। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে কৃষ্ণা, দূরের কিন্তু, মনে রাখবেন। আর বস্তুবাচক ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, তৎকিম। তৎকিম মানে হচ্ছে যে, অথবা কিম তৎ, তৎকিম কিম তৎ একই কথা। তৎকিম মানে হচ্ছে ওইটি কি, দূরের কোনো বস্তুকে আমি দেখিয়ে বলছি ওইটি কি। তাহলে তৎপুস্তকম, তৎপুষ্পম, তৎ ব্যজনম, তৎ এরকম পত্রম, যে কোনো শব্দ, মন্দিরম, তৎ ভবনম, নানান ভাবে আমরা উত্তর দিয়েছি তৎকিম দিয়ে। আর কাছের কোনো ব্যক্তির ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে আমরা এই যে এ সাহা, এ সাহা এবং এতৎ শব্দকে আমরা ব্যবহার করেছি। তাহলে কিরকম এটি, এষঃ বালকঃ মানে এই হচ্ছে বালক, এষঃ পুস্তক গ্রন্থঃ, এষঃ বৃক্ষঃ, ঠিক আছে, এষঃ চষকঃ, এষঃ আসন্দঃ, আসন্দঃ মানে চেয়ার, এষঃ, তারপরে কক্ষঃ, এটা হচ্ছে কক্ষ। এভাবে আমরা এষা দিয়ে প্র্যাকটিস করেছি। এষা, যেমন ধরুন এষার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এষা হচ্ছে কি স্ত্রীবাচকের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হয়। তাহলে এষা, আহ এখানে ইয়েটা বিসর্গটা হবে না, এষা মানে কি, এষা
বালিকা, এষা গায়িকা, এষা নায়িকা, এষা তামান্না, এষা ঐশী, হ্যাঁ, এষা নদী। এই যে এইভাবে আমরা এষা মানে এটি স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করেছি। আর এতৎ শব্দটা আমরা ব্যবহার করি বস্তুবাচকের ক্ষেত্রে কাছের কোনো বস্তু বোঝাতে। যেমন এতৎ পুস্তকম, এটি পুস্তক। এতৎ ব্যজনম, এটি হাত পাখা। এতৎ তারপরে আপনার পত্রম, এটি মানে পাতা আর কি। এতৎ পুষ্পম, এটি পুষ্প, ঠিক আছে। এতৎ ফলম, এটি ফল, হ্যাঁ। এতৎ ভবনম, এটি ভবন, ঠিক আছে। এতৎ, তারপর আসন, এই যে কি, কৃষ্ণ ফলকম, এটি ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। তো এইসব উপনেত্রম, এই যে এতৎ উপনেত্রম, হ্যাঁ, মানে চশমা আর কি। এই ক্ষেত্রে আমরা এতৎ দিয়ে প্রশ্ন করেছি। যাই হোক, এতটুকু তো আমাদের শেষ হয়েছে, আমরা সবাই এটা জানার কথা এতদিনে। এর পরেও যদি আপনারা না বুঝেন আমাকে বলুন, যে আমরা এখনো ওটার শব্দের অর্থটা বুঝতে পারছি না, তাহলে প্রয়োজনে আমি আর একটু আলোচনা করে দেব। আর আম শব্দটা দিয়েও আমরা চর্চা করেছি। আম মানে হচ্ছে হা। হা কিংবা না অর্থে আমরা আম, এবং না অর্থে নকে ব্যবহার করে থাকি। আর কিম মানে হচ্ছে কি, সেই অর্থে আমরা কিম শব্দটাকে ব্যবহার করি। মনে রাখবেন, কিম, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, একদম ছোটস্থ মুখস্থ। আম মানে হচ্ছে হ্যাঁ। যেমন আপনি কি আপনি কি ওখানে থাকেন, তাহলে উত্তর হবে আম, হ্যাঁ আমি এখানে থাকি। তাহলে হ্যাঁ, অত্রম অহম অত্রম বাসতি, আম অত্র বসতি বা অত্রম অস্তি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, আম। আম মানে হা। আর ন মানে হচ্ছে না, কিম মানে হচ্ছে কি। কিম তৎ দিয়ে আমরা তো অনেক প্রশ্ন করেছি অলরেডি, জানি। অস্তি নাস্তি কি, অস্তি হচ্ছে আছে, আর নাস্তি মানে নাই। এটাও আমরা ডিসকাস করেছি। তারপরে বিগত লাস্ট ক্লাসে আমরা অত্র তত্র কুত্র এগুলো দিয়ে প্রশ্ন করেছি। বায়ু কুত্র বাসে মানে যেটা বায়ু সর্বত্র অস্তি অভ্যাস করেছিলাম আমরা। একত্র অন্যত্র এবং সর্বত্র এগুলো দিয়েও আমরা মোটামুটি চর্চা আমরা করেছি। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা মন্দিরম, তত্র মন্দিরম, অত্র মন্দিরম, কুত্র মন্দিরম, এইভাবে আমরা চর্চা করেছি। অন্যত্র একত্র এগুলো আমাদের শেষ। কেমন? মোটামুটি আমাদের, আমরা যদি একটু এবার একটু বক্স করে নিই, আমরা এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট। এই লাল বক্সের মধ্যে যতটুকু আছে প্রত্যেকটা শব্দের চর্চা আমরা করেছি। আজকে আমরা আমাদের পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা দিয়ে একটু চর্চা করব। সেটা প্রথম নাম আছে তৈস্য। এখানে দেখুন, তৈস্য শব্দ, তৈস্য মানে কি, এই যে আমরা বাংলা যেটাকে আমরা এই যে প্রথম বাংলা লেখাচ্ছি, দেখুন, ত দন্তস্য জফলা। আচ্ছা, এইটা হচ্ছে তৈস্য শব্দ, তস্য, ঠিক আছে। তস্য, আমি এখানে টাইপ করে দিই, সমস্যা নেই। তাহলে তস্য, তস্য মানে কি, তস্য মানে হচ্ছে তার। এখন এটাকে দেবনাগরীতে কিভাবে লিখতে হবে? দেবনাগরী লেখাটাও খুব সহজ, খুব কঠিন কিছু না। দেবনাগরীতে লেখাটাও সহজ। বড় করে লিখতেছি, দেখুন উপর দিয়ে তৈস্য কিভাবে লিখতে হবে। প্রথমে আমরা তো এভাবে শিখেছিলাম, তাই না? এই ওকে, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, তাহলে তৈস্য কিভাবে লিখবো আমরা? এই যে প্রথমে দিলাম, ত, এটা লিখলাম। তটা কিন্তু নিচের দিকে নামে, এটা স্বাভাবিক, আপনারা জানার কথা। আর দন্তস্য কিভাবে? দন্তস্য লিখতে হলে আমরা ঠিক এভাবে দিয়ে জফলা দিয়ে দেব। এই যে তস্য, ঠিক আছে। এই যে তৈস্য শব্দটা, এই যে এটা হলো তৈস্য। তাহলে তৈস্য মানে হচ্ছে তার। আর এতৈস্য মানে হচ্ছে কি, এতৈস্য মানে হচ্ছে এর, মানে কাছের কাউকে, এর। এটা মেলের ক্ষেত্রে, কিন্তু মনে রাখবেন এটা মানে পুরুষবাচকের ক্ষেত্রে। এতৈস্য মানে হচ্ছে এর, আর কৈস্য মানে হচ্ছে কার। হুম। তাহলে তৈস্য মানে হচ্ছে তার, এতৈস্য মানে হচ্ছে এর, আর কৈস্য মানে হচ্ছে কার। উচ্চারণটা কিরকম হবে? ত দন্তস্য জফলা তাসিয়া, উচ্চারণটা হতে হবে তাসিয়া, ঠিক আছে। যেমন তার নাম কৃষ্ণা, তার নাম কৃষ্ণ, তাহলে আমরা কি বলবো? তাইসিয়া নামা কৃষ্ণ, ঠিক আছে। তাইসিয়া নামা কৃষ্ণ, তাইসিয়া নামা বিধানঃ, তাইসিয়া নামা তাপসঃ, তাইসিয়া নামা শুভঃ। তাহলে এই যে আমরা, তার নাম শুভ। আচ্ছা, এর নাম এর নাম কি? এতৈস্য নামা কিম, এর নাম কি? এতৈস্য নামা কিম। উত্তর হবে এতৈস্য নামা রাজীবः, এতৈস্য নামা বিধানঃ, এতৈস্য নামা তাপসঃ। ওকে, আমরা যদি বলি কার নাম তাপস,
কৈস্য নাম তাপসঃ। আরেকবার বলছি, কৈস্য নাম তাপসঃ, অথবা কৈস্য নাম বিধানঃ, কৈস্য নাম রাজীবঃ। উত্তর হবে এতৈস্য নাম রাজীবঃ, এতৈস্য নাম বিধানঃ, অথবা তৈস্য নাম বিধানঃ। কাছের হলে হবে এতৈস্য, দূরের হলে হবে তৈস্য। একটা হলো তার, আর একটা হচ্ছে এর। আশা করি এই ব্যাপারটা কি আমরা কি বোঝা গেছে কিনা বলুন তো। সবাই এবার একটু রেসপন্স করুন। দাদা, এটা আরেকটু বুঝান, একটু ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরেকবার তো বোঝাবই, কোনো সমস্যা নাই। হুম। আচ্ছা, আমি এখানে দিচ্ছি, আমি অ্যালফাবেটে যাবো একটু পরে, তার আগে আমি একটু ইয়েটা বুঝাই দিচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তৈস্য মানে তার, তার বলতে এখানে কি হবে, দূরের বস্তু মানে দূরের, আহ কি বলা যায়, পুরুষবাচক শব্দ, হ্যাঁ, পুংবাচক। দূরের পুংবাচকের ক্ষেত্রে আমরা তৈস্য শব্দ ব্যবহার করি, তৈস্য মানে হচ্ছে তার, আর এতৈস্য মানে হচ্ছে এর, কৈস্য মানে হচ্ছে কার। ঠিক আছে। এই যে তিনটে শব্দ মানে তৈস্য, এতৈস্য, কতৈস্য, আমি এটাকে প্রয়োজনে আরেকটু বড় করে লেখার চেষ্টা করি, সমস্যা নেই। তাহলে কৈস্য মানে হলো কার, সরি, কৈস্য একটা হলো কৈস্য শব্দ, আর হচ্ছে এতৈস্য, এবং আরেকটি হলো তৈস্য। ঠিক আছে, এখানে তিনটা শব্দ। এখন এই তিনটে শব্দের মধ্যে কৈস্য মানে কার, এতৈস্য মানে হচ্ছে এর, আর তৈস্য মানে হচ্ছে তার। তাহলে কৈস্য নামা বিধানাহ, কার নাম বিধান। আমরা বলি না, ইচ্ছা বলো তো এখানে কার নাম বিধান। কৈস্য নামা বিধানাহ, কৈস্য নামা বিধান মানে কার নাম বিধান। তাহলে উত্তর হবে কি, তার নাম বিধান হলে তবে তৈস্য নামা, তৈস্য নামা বিধানাহ। আর যদি কাছের হয় তাহলে বলতে হবে এতৈস্য নামা বিধানাহ। এটা কি আমরা বুঝতে পেরেছি? এবার বলুন দেখি সবাই, এই যে তিনটা শব্দ, এটার ব্যবহার কি বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, পারছি দাদা। হ্যাঁ। যদি বুঝতে পারেন, আমাদের এখানে রিয়াকশন আছে, দেখবেন রিয়াকশনের মধ্যে অবশ্যই একটা লাইক বা বা কমেন্টও জানাতে পারেন, অথবা চাইলে আপনি আনমিউট করেও বলতে পারেন হ্যাঁ বুঝতে পেরেছি। আপনাদের রেসপন্সটা হলে পরে আমি আসলে নিশ্চিত হয়ে আসলে বুঝতে পারছেন কিনা। রেসপন্সটা না করলে, শুধু চুপচাপ বসে থাকলে কিন্তু বোঝা যায় না। যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, এখানে আসলে প্রত্যেকের চেহারাও দেখতে পাচ্ছি না, আবার মানে উত্তরও শুনতে পাচ্ছি না, এই জন্য আসলে বুঝতে পারছি না আপনি কি টয়লেটে আছেন, নাকি আপনি রাস্তায় হাঁটতেছেন, নাকি বাসে আছেন, নাকি ঘুমাচ্ছেন। কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আসলে আমি বারবার বলছি, যেহেতু আমরা এটা শেখার মন মানসিকতা থাকতে হবে, তাহলে আমাদের অবশ্যই মানে খাতা কলম সঠিকভাবে পড়াশোনা যেভাবে করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেভাবে আমরা করব সবাই। তাইলে পরে কি হবে, আপনার ইন্টেনশনটা ভালো থাকবে, আর ইন্টেনশন যার ভালো সেই শিখতে পারে। তো যাই হোক, তাই একটা হলো কি, কৈস্য মানে হচ্ছে কার, আর আর এতস্য মানে হচ্ছে এর। ঠিক আছে, আর তৈস্য মানে হচ্ছে তার। ওকে, তাহলে আমরা এইভাবে প্রশ্ন করতে পারবো। আচ্ছা, এখন এই তো গেল আমাদের যে পুরুষবাচকের ক্ষেত্রে। নারীবাচকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব নারীবাচকের ক্ষেত্রে? তাহলে নারীবাচকের ক্ষেত্রে যেখানে আমরা তৈস্যহ ব্যবহার করতাম, সেটা হয়ে যাবে তৈস্যাহা। তৈস্যা মানে হচ্ছে তার, আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটা হলো স্ত্রীবাচকের ক্ষেত্রে। স্ত্রীবাচক ব্যক্তির ক্ষেত্রে বা শব্দের ক্ষেত্রে আমরা এখানে ব্যক্তি বুঝাবো না, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে বুঝাবো। এটা ভাষা শিখছি, হ্যাঁ, আমরা কোনো আহ, ব্যক্তি বা এরকম কোনো কিছু শিখছি না, আমরা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তৈস্যা শব্দ ব্যবহার করতে হবে। তৈস্যা মানে তার, এখানে জফালা দন্তস্ব জফালা আকার বিসর্গ থাকতে হবে, তৈস্যাহা উচ্চারণ করতে হবে, তৈস্যাহা, তাস্যাহা। আগে বলতাম আমরা তৈস্যা, আর এখন বলবো তৈস্যাহা। তাহলে তৈস্যাহা নামা তামান্না, তার নাম তামান্না। তৈস্যাহা নামা শেফালি, তৈস্যাহা নামা কৃষ্ণা,
তৈস্য নামা মাধুরী, তৈস্য নামা কি বলা যায়, ঐশী, তৈস্য নামা মিথিলা। তাই না? এরকম আমরা বিভিন্ন নাম আমরা ব্যবহার করতে পারি। তাহলে তৈস্যা মানে হচ্ছে তার। এরপরে আমরা একইভাবে তার মানে এটাকে আবার কাছের কাউকে বোঝালে আমরা কি বলবো? আমরা তো এর পড়লাম এতৈস্য নামা পড়লাম, এরপর পড়বো এতৈস্যাহা। ঠিক আছে, এতৈস্যাহা এটা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এর অর্থ হলো কি এর, হ্যাঁ। আর কৈস্যাহা, এই যে কৈস্যাহা মানে হচ্ছে কার, স্ত্রীবাচকের ক্ষেত্রে। বোঝা গেল? ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি কিনা আমাদের জানাবেন। দাদা আরেকটু বোঝানো। হ্যাঁ, তাহলে তৈস্যা মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এখন এখন যে মানে তৈস্যাহা আমরা যে শব্দগুলো পড়ছি সেটা হলো তৈস্যাহা, এতৈস্যাহা এবং কস্যাহা। এই শব্দগুলো বসবে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তাহলে স্ত্রীবাচক শব্দ কোনগুলো? যেই সকল শব্দের শেষে সব সময় আকার ইকারান্ত বা উকারান্ত থাকে। শব্দ প্লাস কি থাকবে? আকার অথবা ইকার বা দীর্ঘ ইকার, যেটাই থাকুক, অথবা উকারান্ত থাকবে, উ অথবা দীর্ঘ উ, যেটাই থাকুক। ঠিক আছে, এই তিনটা বিষয় যখন শব্দের শেষে থাকবে তখনই হচ্ছে সেটি স্ত্রীবাচক শব্দ। যেমন ধরুন নদী, আমরা যখন একটা শব্দ বললাম নদী, নদী বানানে কিন্তু দীর্ঘ ইকার ব্যবহৃত হয়। তাহলে এখানে এটা কিন্তু দীর্ঘ ইকারান্ত হয়ে গেল, তাহলে এটা একটা স্ত্রীবাচক শব্দ। আবার আমরা যখন বলছি কৃষ্ণা, দেখবেন এটা কিন্তু এই যে কি আকারান্ত হয়ে যাচ্ছে, তাই না? কৃষ্ণা। যত ফিমেল দেখবেন মানে নারীবাচক মানে মহিলাদের নাম ম্যাক্সিমাম আকারান্ত থাকে। যেমন তামান্না, ঠিক আছে। যেমন ধরেন মিথিলা আকার, তামান্না আকার আছে, ঐশী ইকার আছে, ঠিক আছে, মাধুরী ইকার আছে। হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত দুইজন নেত্রী ছিলেন, সেটা হলো খালেদা, যিনি এখন আর জীবিত নেই। দেখুন এই যে আকার, সব আকার, হাসিনা আকার। যত ফিমেল ফিগার দেখবেন বেশিরভাগই হচ্ছে আকার বা ইকার বা উকারান্ত, এই তিনটা বিষয় থাকবেই। এই জন্য স্ত্রীবাচক শব্দ চেনা খুবই সহজ। আর যদি এগুলো না থাকে তাহলে অকারান্ত নিশ্চয়ই থাকবে, অকারান্ত থাকলে সেগুলো পুরুষবাচক শব্দ। এগুলোই আমরা এভাবেই ইন্ডিকেট করব। ঠিক আছে, পুরুষবাচক শব্দের শেষে অকারান্ত থাকে, আর নারীবাচক শব্দের শেষে আকার কিংবা ইকার বা উকার কোনো একটা থাকবে। এখন এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা তৈস্যাহা, এতৈস্যাহা অথবা কৈস্যাহা শব্দ প্রয়োগ করব। তাহলে তৈস্যা মানে হচ্ছে তার, তাহলে তৈস্যা নামাকিম যদি আমরা বলি তার নাম কি, তাহলে উত্তর হবে তৈস্যা নামা শেফালি। ঠিক আছে, অথবা তৈস্যা নামা মাধুরী, তৈস্যা নামা গীতা, তৈস্যা নামা কৃষ্ণা। এভাবে কাছের হলে হবে এরকম এতৈস্যাহা নামা, এতৈস্যাহা, এতৈস্যাহা নামা কৃষ্ণা, এতৈস্যাহা নামা তামান্না, এতৈস্যা নামা প্রিয়ন্তী, কৈস্যা নামা প্রিয়ন্তী, কৈস্যা নামা প্রিয়ন্তী মানে কার নাম প্রিয়ন্তী? উত্তর হবে কি এতৈস্যা নামা প্রিয়ন্তী অথবা তৈস্যা নামা প্রিয়ন্তী। বলেন বলেন, বুঝতে পেরেছেন কিনা এবার? হুম হুম হুম, দ্রুত দ্রুত রেসপন্স করুন। স্যার অনশ্বর তো আগে জানতাম যে এই স্ত্রী এই পুরুষবাচক শব্দের শেষে হয় নাকি কোনটা কোনটা? অনশ্বরটা। অনুস্বার মানে কি? অনুস্বার তো এটাই যে অনুস্বার। হ্যালো, আচ্ছা স্যার হ্যাঁ। হ্যাঁ, কে বলছেন? কিশোর, কিশোর বিশ্বাস, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, এই যে অনশ্বর না বিসর্গ, ও এইটা তো আমরা এই দুটো এই ইসের শেষে ব্যবহার করতাম না এই পুরুষবাচক শব্দের সাথে, যেমন কহ। না না, সেটা তো অবশ্যই, ওটা তো সংস্কৃতির নিয়ম, আমি বাংলার কথা বলছি। মানে যে সকল শব্দ আকার ইকার উকারান্ত থাকে
সেগুলোকে আমরা স্ত্রীবাচক শব্দ বলি। আর অকারান্ত শব্দ থাকলে সেগুলোকে আমরা পুরুষবাচক শব্দ বলি। আর পুরুষবাচক শব্দের যখন আমরা একবচন ইউজ করব তখন বিসর্গ ব্যবহার করতে হয়। এটা ঠিক আছে, নিয়ম অনুষ্ঠান না, এটা বিসর্গ বলা হয়। যেমন কক্সহ, ঠিক আছে, বালাকাহ, ওটা ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা বিসর্গ দিচ্ছি কেন, এটার কিন্তু একটু আলাদা, বিশেষ করে এটা ষষ্ঠী বিভক্তিতে যুক্ত হয়। এটা ষষ্ঠী বিভক্তি, হ্যাঁ, এটা হচ্ছে সম্বন্ধবাচক, এই জন্য ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে স্ত্রীবাচকের ক্ষেত্রে বিসর্গ হয়। তৈস্যাহা, তৈস্যাহা, কৈস্যাহা। হ্যাঁ, যদিও বা আমরা প্রথমাতে একবচনে কখনো আমরা এরকম বিসর্গ ব্যবহার করিনি নারীবাচকের ক্ষেত্রে, কেমন। কিন্তু আমরা এটা, এটা তো আর বিশেষ্য না, এটা হচ্ছে আপনার এই আমার মানে এগুলো সর্বনাম পদ, ঠিক আছে, সর্বনাম। তো সর্বনামের ক্ষেত্রে আপনার ষষ্ঠীতে বিসর্গ দিতে হয়। এতৈস্যাহা নাম, এতৈস্যাহা নাম, তৈস্যাহা নাম, কৈস্যাহা নাম, ঠিক আছে। আস্তে আস্তে শিখতে হবে, আমাদের ব্যাকরণ তো অনেক রুল, হাজার রুলস রয়েছে। সব রুল একসাথে বলা যাবে না, অল্প অল্প করে আমরা নিয়মগুলো আমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে, বা আমরা বুঝতে পারবো, খুবই জটিল কিছু না। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে আপনার ষষ্ঠীতে সবসময় আকারান্ত যত শব্দ রয়েছে, এই যে আকারান্ত, যত আকারান্ত শব্দ রয়েছে তার সাথে আমরা এরকম অন্ত্যেষ্টিয় আকার বিসর্গ যোগ করব। ঠিক আছে, মানে উচ্চারণটা এরকম হবে আর কি, আকারান্ত। যেমন বালিকায়, আমরা একটু পরে দেখাচ্ছি। এতটুকু বুঝতে পারলে পারলে আমরা এগিয়ে যাই তাহলে। ওকে, তাহলে এবার আসুন আমাদের পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী টপিক। সো পরবর্তী টপিকটা আপনারা অবশ্যই টুকে রাখবেন, মানে খাতায় লিখে রাখতে হবে এগুলো, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু প্র্যাকটিস চলবে না। এবার আমরা যেটা শিখবো সেটা হলো চেত। চেত এবং একটা হলো নচেত। চেত নচেত দুটো শব্দ প্রয়োগ করা হয়, যার অর্থ হচ্ছে চেত মানে হচ্ছে হলে, আর নচেত মানে হচ্ছে না হলে। হ্যাঁ, চেত মানে হচ্ছে হলে, আর নচেতে, চেত মানে হচ্ছে হলে, বাংলা হলে, আর নচেত মানে হচ্ছে না হলে। ঠিক আছে, তো আমরা এটার দুটো বাক্য বলি। যেমন ধরুন, এই যে আমার পিপাসা আছে, হ্যাঁ, মানে পিপাসা আছে, সরি, ইচ্ছা আছে, এই কারণে আমি, বা ইচ্ছা থাকলেই আপনি পানি পান করতে পারবেন। ঠিক আছে, অথবা যদি আপনার বৃষ্টি, যেহেতু বৃষ্টি হলে ছাতিটা নাও, আমরা বলি না বৃষ্টি হলে ছাতিটা নাও, আর বৃষ্টি না হলে ছাতিটা নাও দরকার নেই। তাহলে বৃষ্টি হলে নাও, আর বৃষ্টি না হলে না নাও। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা চেত এবং নচেত শব্দটাকে ব্যবহার করি, প্রয়োগ করি। তাহলে এবার আমরা বাক্যে আমরা বাক্যটা লিখি, তাহলে বাক্যটা লিখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বাক্যটা লিখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, বৃষ্টিः, বৃষ্টি ভবতি, ঠিক আছে, চেত ভবতি, চেত। চেতটাকে আমরা চাইলে খণ্ডতে এভাবে দিয়ে লেখা যায়, সরি, হ্যাঁ, এভাবে লেখা যায়, বৃষ্টি ভবতি চেত ছত্রম স্বীকরতু। ছত্র মানে ছাতা, স্বীকরতু, স্বীকরতু মানে কি, স্বীকরতু মানে স্বীকার করো, মানে অর্থাৎ তুমি এটা নাও। তাহলে বৃষ্টি ভবতি, হ্যাঁ, বৃষ্টি ভবতি চেত ছত্রম স্বীকরতু। আচ্ছা, তাইলে এই যে বিষয়টা, আমাদের এরকম আরো অসংখ্য রকমের বাক্য রয়েছে। বেশ কয়েকটা বাক্য আমরা দেখি, যেমন ইচ্ছা, আরেকটা হলো এরকম, ইচ্ছা অস্তি, ইচ্ছা আছে, কেমন, ইচ্ছা থাকলে কি করতে হবে, চেত পঠতু, তোমার ইচ্ছা থাকলে তুমি পড়ো। আর আমরা যদি বলি ইচ্ছা, মানে নচেত যদি থাকে, তাহলে দরকার নেই।
তাহলে ন পঠতু, ন পঠতু মানে কি, পড়ার দরকার নাই, ঠিক আছে। ইচ্ছাই অস্তি নচেত ন পঠতু, এভাবে হতে পারে। অথবা ইচ্ছা নাস্তি নচেত, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ইচ্ছাটাকে আমরা এটা লিখলাম, ঠিক আছে। এবার লেখার পর অস্থির জায়গায় নাস্তি লিখে দিলাম, মানে নস্তি নাস্তি হয়ে যাবে। তাহলে ইচ্ছা নাস্তি নচেত দিলাম পঠতু। নচেত এভাবে দিতে পারি। অথবা হতে পারে, আচ্ছা আরো কিছু এক্সাম্পল দিই। যেমন বুভুক, খাবার খাওয়া, বুভুক্ষা অস্তি, হুম, চেত খাদতু। অর্থাৎ তোমার যদি খিদা থাকে তাহলে তুমি খাও, ঠিক আছে। খাদতু তাহলে বুভুক্ষা। আচ্ছা, আমরা এই যে বুভুক্ষা মানে হচ্ছে কি, যে খিদা লাগা, এটাকে আমরা বলি বুভুক্ষা, হ্যাঁ। বুভুক্ষা মানে ঠিক আছে, হ্যাঁ বুভুক্ষা। তাহলে বুভুক্ষাই অস্তি চেত খাদতু, বুভুক্ষা অস্তি চেত খাদতু মানে কি, যে তোমার খিদা আছে তাহলে তুমি খাও। খিদা হলে খাও, হলে মানে চেত, আর না হলে মানে নচেত। তাহলে বুভুক্ষা অস্তি মানে অস্তি নচেত বলা যায়, বুভুক্ষা না অস্তি নচেত খাদতু। আচ্ছা আরেকটা বলি, সময়হ মানে সময়, সময় অস্তি সময় আছে, চেত সময় থাকলে কি হবে, সময় হলে আগচ্ছামি, আমরা মানে তুমি এসো, আগচ্ছামি মানে কি, সময় থাকলে তুমি আসো। সময়ः अस्ति চেত আগচ্ছামি, সময়ः अस्ति চেত আগচ্ছামি। ওকে। আরেকটা যেমন বলি, শিক্ষকः আগচ্ছতি, তাহলে এটার অর্থ কি, শিক্ষক আগচ্ছতি মানে শিক্ষক আসে, আর আসলে কি হয়, আসলে স্বাভাবিকভাবে পড়াশোনা হয়, চেত পাঠয়তি। পাঠয়তি মানে হচ্ছে তাহলে পড়াশোনা করাবেন, পাঠয়তি বলতে শিখাবেন আর কি, বা শিক্ষক আসছে, শিক্ষক যদি আসে তাহলে কি হবে, পাঠ করবে বা পাঠ হবে, ঠিক আছে। পাঠয়তি মানে শেখাবেন আর কি, পাঠয়তি। নিজে পঠতি, নিজে পঠতি মানে নিজে পড়া, আর উনি পাঠ করাবেন মানে উনি পড়াবেন, সেটা হলো পাঠাইয়তি। এখানে আমরা দুটো শব্দ আছে, একটা হলো আপনার একটু ব্যাকরণ একটু অ্যাডভান্সে গেলে পাবো, সেটা হলো পরস্মৈপদী, এবং একটা হচ্ছে আত্মনেপদী, হ্যাঁ। দুটো বিষয় রয়েছে পদের ক্ষেত্রে, সেটি আমরা একটু অ্যাডভান্স না হলে আমরা ওটা শিখাতে শিখাতে পারছি না। তো এরকম আত্মনিপাতী নিজের ক্ষেত্রে আর পরস্মৈপদী পরের ক্ষেত্রে, তো সেগুলো আমরা কিছু ধাতুর যখন চ্যাপ্টার আলোচনা হবে তখন সেখানে আলোচনা করব। কিছু শব্দ আছে আত্মনেপদী, কিছু শব্দ আছে পরস্মৈপদী, কিছু শব্দ আছে উভয়পদী। তো যাই হোক, শিক্ষক আগচ্ছাতি চেত পাঠয়তি, হ্যাঁ, এভাবে আমরা চাইলে আমরা দিতে পারি, ঠিক আছে। আবার এখানে উম তাহলে আমরা এরকমও হতে পারে, একটা শব্দ আছে তাহলে, হ্যাঁ তাহলে, তাহলে আমরা অনেক সময় ইউজ করি না। যেমন ধরেন, তোমার পিপাসা, তোমার মানে তৃষ্ণা আছে, তাহলে জল পান করো। এই যে তাহলে শব্দ, তাহলের ক্ষেত্রেও আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হলো তরহি। তরহি মানে হচ্ছে হলে, তাহলে। বাংলায় তা হলে, কিন্তু সংস্কৃতে আমরা তরহি শব্দটাকে প্রয়োগ করি। যেমন ইয়োদি পিপাসায় অস্তি, অর্থাৎ ইয়োদি পিপাসায় অস্তি মানে কি, যদি পিপাসা থাকে তাহলে জল পান করো। তরহি জলম পিবতু, তরহি জলম পিবতু লিখতেছি আমি। ইয়োদি সংস্কৃতের যদি, যদি বাংলায়ও যদি, সংস্কৃত যদি লেখা হয় কিন্তু, তাহলে কি হবে, ইয়োদি পিপাসা, পিপাসা, যদি পিপাসায় অস্তি মানে যদি পিপাসা থাকে, হ্যাঁ, তাহলে তাহলে কি করবা, তরহি জলম পিবতু। এখানে নতুন নতুন যে কিছু ক্রিয়াপদ দেখতে পাচ্ছেন, যে পিবতু, পিবতু মানে পান করা, মনে রাখবেন। পিবামি মানে আমি পান করি, পিবতু মানে তুমি পান করো, ঠিক আছে। তাহলে যদি পিপাসায় অস্তি তরহি জলম পিবতু, মানে এটা স্বাভাবিকভাবে আমরা সেকেন্ড বিভক্তির ক্ষেত্রে, সরি মানে দ্বিতীয় ব্যক্তি পার্সনের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো তাহলে যদি পিপাসায় অস্তি তরহি জলম পিবতু। আরো হতে পারে এরকম, যদি পিপাসায় অস্তি চেত জলম পিবতু, এভাবে আমরা ব্যবহার করতে পারি। পিপাসায় অস্তি চেত জলম পিবতু, দুইভাবে লিখি, পিপাসা অস্তি চেত জলম
পিবতু। এটার অর্থ কি হবে? যে পিপাসা আছে বলে কি হবে? জল পান করো। তরহিও বলতে পারি, চেতও বলতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তরহি মানে তাহলে, আর চেত মানে শুধু হলে। ইহুদি পিপাসায় অস্তি তরহি জলম পিবতি, এই বাক্যগুলো কখন আসবে জানেন? ওই যে আমরা ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়েছিলাম না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখবেন যে কম্পাউন্ড বাক্য তৈরি করার জন্য, বা বাংলা যেটাকে আমরা বলি যৌগিক বাক্য, হ্যাঁ, কিংবা জটিল বাক্য তৈরি করার জন্য আমরা এই যদি শব্দের প্রয়োগ করেছি, তাই না? এটাকে আমরা বাংলায় বলি শর্তযোগ্য বাক্য, ইংলিশে বলি কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক তেমনি সংস্কৃত ভাষাতে ওই যদি শব্দের প্রয়োগ আছে। তাহলে যদি, তদি, যত্র তত্র, হ্যাঁ, এরকম হয়। এখানে দেখুন কয়টা ক্লজ, আমি একটু ইংরেজি সেন্স দিয়ে বোঝাই। এখানে হচ্ছে যে এটা একটা বাক্য, জলাম পিবতী, এটা একটা বাক্য, মাঝখানে কি চলে আসছে, এবং যদি এবং তাহলে, বা যদি হয় তাহলে এটা এটা করো। যেমন যদি তুমি আসো তাহলে কি হবে? আমি যাব। তাহলে যদি তুমি আসো, তাহলে একইভাবে আমরা যদি পিপাসা থাকে তাহলে তুমি জল পান করো। যদি পিপাসায় অস্তি তর্হি জলম পিবতু, অথবা পিপাসায় অস্তি চেত জলম পিবতু। এটা মানে আমরা এটাকে জাস্ট কি বলে, কমপ্লেক্স থেকে সিম্পল করেছি, মানে সরল বাক্যে রূপান্তর করেছি। পিপাসায় অস্তি চেত জলম পিবতু। এটা আরো পরে শিখাবো, মানে এই যে পরিবর্তনটা, অর্থাৎ কিভাবে আপনার জটিল থেকে সরলে, সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর প্রক্রিয়াটা, এটা আরো অ্যাডভান্সড। তারপরে আমরা তরি শব্দটা একটু বোঝানোর জন্য ব্যবহার করলাম আর কি। একটা হলো ইয়দি এবং একটা হলো তরি। উচ্চারণটা ইয়দি হবে, উচ্চারণটা হবে ইয় দি, কারণ জ্বর উচ্চারণ ইয়র মতো উচ্চারিত হয়। ইয়দি পিপাসা, ইয়দি পিপাসা ইয়স্তি তর্হি, তর্হি উচ্চারণটা হবে তর্হি, তর্হি জলম পিবতু। ইয়দি পিপাসা ইয়স্তি তর্হি জলম পিবতু। এটাকে সরলের রূপান্তর করলে কি হবে? পিপাসা ইয়স্তি চেত জলম পিবতু। ঠিক আছে। যেমন ধরেন আরেকটা বাক্য এরকম বলি, ইয়োদি মম সমীপে ধনম अस्ति, ইয়োদি মম সমীপে ধনম अस्ति, মানে আমার সামনে যদি ধন থাকে, মানে ধন বলতে এখানে অর্থ বা মানি ব্যাগ, টাকা পয়সা। ইয়োদি মম সমীপে ধনম अस्ति, তাহলে আমি কি করব? আমি বাড়ি ফিরে যাব বা দোকানে যাব। তো দোকানে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বলি? তাহলে, তাহলে তাহলে কি হবে সংস্কৃত? তারহি, তারহি আপনম গচ্ছামি। ঠিক আছে। তারহি আপনম গচ্ছামি, আপনম মানে দোকান, দোকানকে আমরা তৎসম শব্দে আপন বলা হয়ে থাকে। আপনম গচ্ছামি, যাবো আর কি, বা তাহলে আবার বাড়ি ফিরে যাবো, তাহলে কি হবে? বা হ্যাঁ, আপনের জায়গায় আমরা গৃহম দিয়ে দেবো, তরহি গৃহম গচ্ছামি, বাড়ি ফিরে যাব, গৃহম গচ্ছামি। ওকে। তারপরে আরেকটা বাক্য, যেমন ধরুন ইয়দি গীতম গায়তি, মানে ইয়দি গীতম গায়তি মানে যদি গান গাইতে চাও, বা তাহলে কি করবে, বা যদি তুমি গান গাও তাহলে তর্হি আনন্দম অনুভবতি, তর্হি আনন্দম অনুভবতি, অর্থাৎ তাহলে তুমি আনন্দ পাবে। এই বাক্যটা একটু বড়, মানে বড়, আস্তে আস্তে একটু লিখে দেখাচ্ছি, কারণ আপনারা সংস্কৃতে যখন গভীরে ঢুকবেন তখন বড় বড় বাক্য তো চিনতে হবে। কিন্তু এখন বোঝাটা খুব সহজ হয়ে গেল। ইয়দি গীতম গায়তি তর্হি, যদি তুমি তুমি যদি গান গায়ে আর কি, তাহলে কি হবে? আনন্দম, আনন্দম অনুভব করবে, তাহলে অনুভব করা এর ভাব কি? অনুভবতী হয়ে যাবে। তাহলে অনুভব করাটাকে আমরা বলবো অনুভবতী। দেখছেন কত বড় একটা বাক্য, কত বড় একটা বাক্য হয়ে গেল। ইয়োদি গীতম গায়তি তর্হি আনন্দম অনুভবতি। তার মানে এটার এটার বাংলা সাবলীল বাংলা কি হবে? যদি গান করে তাহলে আনন্দ অনুভব করবে। ইয়োদি গীতম গায়তি তর্হি আনন্দম ভবতি। এবার এই বাক্যটাকে যদি আপনি দেবনাগরীতে রূপান্তর করতে পারেন, মানে দেবনাগরী ওই ইয়ে দিয়ে কি বলে, অক্ষর দিয়ে, একই মানে বাক্যটা তো সেম থাকবে, বাক্যের অর্থ সেম থাকবে, শুধু বাক্যের রূপটা, অর্থাৎ ফিজিক্যাল শেপটা হয়তোবা পরিবর্তন হয়ে যাবে। আমরা সেম বাক্যটাকে হয়তোবা এখন বাংলা, এই কি বাংলা বর্ণমালা দিয়ে আমরা এটা লিখলাম, তো চাইলে আপনি এটাকে দেবনাগরী লিপি দিয়েও লিখতে পারেন, বা দেবনাগরীকে অনেকে হিন্দি লিপি বলে, হিন্দি অক্ষর বলে। আসলে এটা হিন্দি অক্ষর না, এটাকে আমরা বলি দেবনাগরী অক্ষর। সেই দেবনাগরীতেও আপনি লিখতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। এখানে কোনো কোনো পরিবর্তন নাই, উচ্চারণও এক, মানে উচ্চারণ একটু ভিন্ন, আর দেখতেও একটু স্ট্যান্ডার্ড হয় আর কি, সংস্কৃতের মতো মনে হয়, সেজন্য অনেকে ভাবে লেখেন। এই বাক্যটাকে যদি আমি এখন কেউ হিন্দি ভাষাভাষী যদি লিখতে চায় তার ভাষায়,
তাহলে সুন্দরভাবে সেভাবে লিখবে, কিন্তু অর্থগুলো একই হবে। এই জন্য আমরা বারবার বলি সংস্কৃত ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই, আমরা সংস্কৃত অক্ষর বলেও কিছু নেই। হ্যাঁ, শুধুমাত্র সংস্কৃত যে ভাষায় চর্চা হয় সে ভাষায় সেটি রূপ লাভ করে। ওই ঠিক যেভাবে জলের মতো, জল যেরকম যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? এটাই তো পদার্থের লক্ষণ বা তরল পদার্থের ধর্ম। তো একইভাবে সংস্কৃত হচ্ছে এমন একটি ভাষা, যে ভাষায় তার লেখা হয় সে ভাষায় তিনি রূপ লাভ করে। তাই যদি গীতম গায়তি তর্হি আনন্দম অনুভবতি। যাই হোক, তো আমরা এটা এতটুকুই। এই যে পিপাসায় অস্তি চেত জলম পিবতু, ইয়দি পিপাসায় অস্তি তর্হি জলম পিবতু, আমরা চেত নচেত তর্হি ইয়দি এই শব্দগুলো আমরা মোটামুটি শিখলাম। ঠিক আছে, বলেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? না দাদা, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। ওকে, আমরা প্রশ্ন না থাকলে দেখি আমাদের আর কি আছে। আচ্ছা, এখানে তাহলে আমরা কি শিখলাম? তৈস্য, এতৈস্য এবং কৈস্য শিখে নিলাম। তৈস্যাহা, এতৈস্যাহা, কৈস্যাহ শিখলাম। এবার আমরা লাস্টের দুটো শব্দ রয়েছে, সেই শব্দ দুটো হচ্ছে কি, এ শব্দগুলো হলো বালকস্য। বালকস্য মানে কি? বালকের। এখন পারবেন, আপনারা অনেকটাই পারবেন দেখবেন, আমারই বলা লাগবে না, নিজেরাই পারবেন এখন। তাহলে বলেন তো বালকস্য শব্দের অর্থ কি, বালকস্য শব্দের অর্থ কি? হুম? তাহলে বালকস্য, বালকস্য শব্দের অর্থ কি? কি হলো, সবাই একদম চুপচাপ? বালকটির। বালকস্য মানে কি? বালকটির বা বালকের। হ্যাঁ, মানে আমরা এর বিভক্তি যোগ হয় না, আমরা বাংলা বাক্যে, বাংলা ব্যাকরণে আমরা কি পড়েছিলাম, ষষ্ঠী বিভক্তি পড়ি নেই, ভুলে গেছেন? রয়ের কার্কের মানে রয় এর এর শব্দটা যুক্ত হয় না, আমার, ধরুন মম। হুম, তারপরে বালকের, বালকস্য। ঠিক আছে, একইভাবে আমি যদি রামের বলি রামের, তাহলে কি হবে? রামস্য। আমি যদি কৃষ্ণের বলি কৃষ্ণস্য। কৃষ্ণস্য, ঠিক আছে। খুব সিম্পল এগুলো, রামস্য, গীতস্য, কৃষ্ণস্য। এই যে এখন বিধান রয়েছেন, ধরুন কথার কথা বিধানস্য, বিধানের ঘর, এটাকে আমরা কি হলো বিধানস্য গৃহম। একদম সিম্পল, আমার এখানে মনে হচ্ছে কঠিন কিচ্ছু না, খুবই সহজ সরল। তাহলে আমি যদি বলি তাপসের, কি বলা যায়, তাপসের চেয়ার, তাহলে আমরা কি বলবো? তাপসস্য আসন্দম। ঠিক আছে, তাপসের শার্ট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউতকম বলবো, যে তাপসস্য ইউতকম। বা আমরা কিশোরের শার্ট বলবো, তাহলে কিশোরস্য ইউতকম। ইউতকম মানে কি? ইউতকম মানে হচ্ছে জামা বা শার্ট, মানে জামা, পোশাক আর কি, ইউতকম। তাহলে আমরা এটাকে যেমন অহম, তাহলে মম ইউতকম মানে কি? আমার শার্ট। ঠিক আছে, তাহলে কৃষ্ণস্য মানে কৃষ্ণের, তাহলে কৃষ্ণস্য আসনম। আসনম মানে হচ্ছে কি? কৃষ্ণের আসন। একইভাবে আসনের জায়গায় আপনি এবার যে কোনো বিশেষ্য পদকে ব্যবহার করেন, মানে নাউন কি ইউজ করেন, যেমন কৃষ্ণস্য নাম, কৃষ্ণস্য গৃহম, কৃষ্ণস্য আসনম, কৃষ্ণস্য ভবনম, কৃষ্ণস্য মন্দিরম। আচ্ছা, আমি ধরুন আপনার এলাকাতে এসে বললাম মহোদয়, মহোদয়তা, মহোদয় মানে কি? সম্বোধন করছি আমরা মহোদয় রূপে। ঠিক আছে, তো আমরা বলছি মহোদয় অত্র। হ্যাঁ, অত্র মানে কি? এখানে, এখানে দয়া করে আসুন। ঠিক আছে, কৃপয়া আগচ্ছতু, মহোদয় কৃপয়া আগচ্ছতু। ঠিক আছে, মানে মহোদয় এখানে আসেন। তারপর বললাম যে আচ্ছা, যে আপনার এই এলাকার মধ্যে কৃষ্ণের মন্দিরটি কোথায়? কৃষ্ণস্য মন্দিরম কুত্র ভবতি বদতু। আচ্ছা, কিভাবে বললাম?
একটু লাইভে দেখানোর চেষ্টা করছি। তাহলে কি বললাম যে মহোদয়াহ কৃপয়া আগচ্ছতু, কৃপা করে এখানে আসেন। ঠিক আছে, তো সেটা হলো কি যে এই অত্র কৃষ্ণস্য মন্দিরম কুত্র হতি, মানে এখানে কৃষ্ণের মন্দিরটি কোথায় আছে। তখন আপনি বলবেন কৃষ্ণস্য মন্দিরম, কৃষ্ণস্য মন্দিরম তত্র ভবতি, সেখানে রয়েছে। হ্যাঁ, অথবা আপনি বলবেন কৃষ্ণস্য মন্দিরম, মানে এতৎ, এতৎ বলতে কি, এতৎ মানে এখানে, তাই না? তো এতস্য মানে এই মন্দিরটি এখানে। তাহলে অত্র ভবতি, অত্র ভবতি মানে এখানে, তত্র ভবতি মানে সেখানে, অন্যত্র ভবতি মানে অন্যখানে, সর্বত্র ভবতি মানে সব জায়গায় রয়েছে। তাহলে আপনি বলেন কৃষ্ণস্য মন্দিরম সর্বত্র ভবতি, সব জায়গায় রয়েছে। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হ্যাঁ, এইটা হচ্ছে মানে এইভাবে আমরা সম্বোধনটাকে এভাবে শিখতে হবে, ধীরে 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 অভ্যাস কুর্বন্তি, এবং অভ্যাসটা এভাবেই করতে হবে। কিন্তু এই অভ্যাসটা না হলে পরে না আমাদের থাকবে না। আমার ভাষাগুলো কি কি জটিল মনে হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, খালি এক দু একজন রেসপন্স করছেন। মানে আসলে এটা, এই যে আমরা এখন কি শিখছি, আমরা এখন ষষ্ঠী বিভক্তি কিছু প্রয়োগ শিখছি আর কি। মম মানে আমার, ঠিক আছে, তারপরে কৃষ্ণস্য কৃষ্ণের, রামস্য রামের, বালকস্য বালকের, ঠিক আছে। এগুলো সব হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে দন্তস্ব জফলা যুক্ত হয়ে যায়। হ্যাঁ, এই জফলা যুক্ত হলে এটাকে আমরা বলি ষষ্ঠী। আর নারীবাচকের ক্ষেত্রে বিসর্গযুক্ত আকার হবে, যেমন বালিকায়াহা, বালিকা, বালিকা তো ঠিক আছে একবচনে বালিকা হয় প্রথমাতে, কিন্তু যখন আমরা ষষ্ঠীতে ইউজ করব, ব্যবহার করব, তখন সেটি হয়ে যাবে বালিকায়াহা। যেমন বালিকায়াহা নাম, বালিকায়াহা নাম মানে কি, বালিকাটির বা বালিকাটির নাম কিম, কি। উত্তর হবে বালিকায়াহা নামা তামান্না, বালিকায়াহা নামা, তারপরে আপনার এই যে ঐশী, ঠিক আছে, বালিকায়াহা নামা আহ কৃষ্ণা, ঠিক আছে, এভাবে আমরা উত্তর দেব। প্রশান্ত বিশ্বাস, প্রশান্ত, তাহলে এই যে প্রশান্ত বলছি, প্রশান্তকে আমরা বলতে পারি বালকস্য নাম কিম, বালকটির নাম কি, উত্তর হবে বালকস্য নাম প্রশান্ত। আর যদি আমি তামান্নাকে দেখিয়ে বললাম যে বালিকায়াহ নাম কিম, তার উত্তর হবে বালিকায়াহ নাম তামান্না, বালিকাটির নাম তামান্না। ঠিক আছে, বলেন এতটুকু বুঝতে পেরেছেন কি? নালে আগাবো, এরপর নাহলে আগাইতে পারবো না। বদতে বদতে পৃচ্ছতু। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, একদম দারুণ দারুণ, খুবই ভালো লাগছে, বুঝতে পারছি আমরা, এটাই এটাই চাই। আমরা সবাই বুঝতে পারছি, এটাই হচ্ছে বড় জিনিস। আর এইভাবে বুঝতে পারলে, প্রতিদিন যদি আপনি বুঝতে পারেন, আপনি আসলে শিখতে পারবেন, নাইলে আর কেউ শিখতে পারবে না। আপনি না শিখলে আর কে শিখবে বলেন? তাই আমাদের প্রতিদিনই বোঝার একটু চেষ্টা করতে হবে, একটু একটু করে বুঝবো, একটু একটু করে। এটা একসময় বিশাল আকার ধারণ করবে ধীরে ধীরে, কেমন? তাহলে আমরা যেমন বলবো বালকস্য নামা জিতেন্দ্র, কথার কথা বালকস্য নামা জিতেন্দ্র, বালকস্য নামা শুভ, বালকস্য নামা বিধানः, কিশোরः, बालकस्य नाम गोपेशः, बालकस्य नाम गोपालः, बालकस्य नाम সুদামা। ঠিক আছে, সুদামা, সুদামা কিন্তু আবার স্ত্রীলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ মানে স্ত্রীবাচক শব্দ, যেহেতু মা রয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা আসলে ওইটাকে ওইভাবে ব্যবহার করতে পারবো না। হুম, সুদামাকে সুদামাই বলতে হবে, এটার আর বিসর্গ দেওয়ার দরকার নাই। তারপরে আমরা মানে কৃষ্ণের যা যা যেই হোক, বিভিন্ন চরিত্র, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। অর্জুনাহা আপনি ব্যবহার করলেন, দুর্যোধনাহা, ঠিক আছে, ভীষ্মাহা, এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। হুম, যুবক, যুবকস্য, তাহলে বালক তো বুঝলাম, ঠিক আছে, এবার আপনি যুবকের নাম বললেন, যুবকের নামটি কি? তাহলে যুবকস্য নাম কিম, উত্তর হবে যুবকস্য নাম অর্জুনঃ, যুবকস্য নাম দুর্যোধনঃ, युवकस्य नाम ধৃতরাষ্ট্রः, युवकस्य नाम এই যে যুধিষ্ঠিরः। এভাবে আপনি বলেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা নৃপস্য, একইভাবে আমরা যদি রাজার নাম বলি, রাজার, রাজার নাম কি?
তো রাজাকে আমরা কি বলি সংস্কৃতে? বিভিন্ন নৃপহ বলি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই নৃপ মানে হচ্ছে রাজা। তাহলে নৃপস্য নাম কিম, আমরা বলি আচ্ছা এখানের রাজার নাম কি? অত্র নৃপস্য নাম কিম। তাহলে উত্তর হবে কি, অত্র নৃপস্য নাম ধৃতরাষ্ট্র। অর্থাৎ এখানকার রাজার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। তিনি জন্মান্ধ, ঠিক আছে, সহ জন্মান্ধ। ঠিক আছে, অর্থাৎ তিনি জন্মান্ধ। এই যে সহ মানে হচ্ছে সে, আমরা সের ব্যবহার করেছি। ঠিক আছে, এবং তিনি হস্তিনাপুরে বসবাস করেন। তাহলে সহ কি বলবো আমরা? হস্তিনাপুরে বাসতি, সে হস্তিনাপুরে বসবাস করে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা দেখুন, আমি তিনটা বাক্য বলেছিলাম, আস্তে আস্তে প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে একটা প্যাসেজ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, একটু ওয়েট করেন, আমরা একটু আপনাদেরকে দেখি, চর্চা করাই। কোথায় কোথায়, এটা কোথায়? গল্প গল্প, দু একটা গল্প না বললে, গল্প না পড়াইলে ভালো লাগবে না। কই রে গল্পগুলা? কি রে, গল্পগুলো কি নেই? আচ্ছা, তো সংস্কৃত ভাষার আমরা যেমন শিখবো, সেই সাথে আমরা বিভিন্ন রকমের গল্প চর্চাও আমরা করব। সেই গল্পগুলো আমরা ধীরে ধীরে চর্চা করব, আমি দেখাবো, এখনো দেখাচ্ছি না, মানে আমরা তো এখনো সেই পর্যায়ে যাইনি, তো এই কারণেই দেখাচ্ছি না, তবে দ্রুতই দেখাবো। আহ, আর একটু সহজ চাচ্ছিলাম। বলে আপনার এবার কোনো প্রশ্ন টশ্ন থাকলে আমাকে বলুন, আমি চেষ্টা করছি সেগুলোকে একটু সমাধান দিতে, একটু সমাধান দেওয়ার চেষ্টা করছি। কোনো থাকলে বলেন, আর আমি একটা গল্প, গল্প না মানে সংস্কৃত ভাষায় একটি জাস্ট উক্তি। স্ক্রিনটা একটু শেয়ার করে দিই, প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, এখানে আমি ধরেন একটা সুন্দর ভাবে একটা, মানে একাধিক বাক্যের সমষ্টি বলা যায়, এই বাক্যটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, মানে এখনই আমার সামনে এটা একটু ইয়ে করুন। হ্যাঁ বলেন দেখি, কেউ একজন বলেন কি কি লেখা হয়েছে বলেন, কেউ একজন পাঠ করেন। ईश्वर सृष्टिकर्ता सः सर्वत्र सृजति सः पालनकर्ता হল- ध्वंसकर्ता च হচ্ছে सः तत्शक्तिमान् बहति तस्य नमामि बहूनि तस्य रूपाणि किन्तु सः एकम् अद्वितीयश्च सः सर्वत्र तिष्ठति वयं प्रत्यहं तस्य सत्ततिं कुम কুর্মম। ঠিক আছে, মানে পাঠ পাঠ হলো আর কি, দেখে দেখে পাঠ করেছেন, কিন্তু আসলে সংস্কৃতের উচ্চারণটা কিন্তু আসে নাই। ঠিক আছে, আমি সংস্কৃত কি বলতে পারবেন বলেন ভালো করে, শুদ্ধ উচ্চারণে ধীরে ধীরে বলুন, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে বলুন। তামান্না বলুন তো, তামান্না, মাইক্রোফোনটা আনমিউট করুন। আহ, স্যার আমি শুরু করছি। হ্যাঁ। ঈশ্বর না, না, ঈশ্বর না, হয়নি হয়নি, একটু অপেক্ষা করেছে, আমি একবার দেখিয়ে দিই। হয়নি কেন দেখুন, প্রথম এই ঈশ্বর শব্দটাই হয়নি।
এখন ঈশ্বরকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দীর্ঘই পাচ্ছি। তাহলে ই অর্থাৎ এটা একটু টেনে জোর দিয়ে বলতে হবে। এটা কিন্তু দীর্ঘ ইকার, এবং এটা হচ্ছে আপনার মহাপ্রাণ, তাই না? অর্থাৎ এটাকে টেনে বলতে হবে। ঈশ্বরহা, এভাবে বলতে হবে, ঈশ্বরহা। ঈশ্বরः তালব্যস্যর নিচে ব যুক্ত আছে, কিন্তু এটা হচ্ছে ওয়া, ওয়া, ঈশ্ব, ঈশ্বরহা। ঈশ্বরः হ্যাঁ, আমি কি শুরু করব স্যার? করুন করুন। ইয়েস, বদতি। ঈশ্বরः সৃষ্টি ঈশ্বরः সৃষ্টিকর্তা, সহ সর্বং কর্তা, সৃজতি। এই একটু অপেক্ষা করুন। ঈশ্বরহা সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টির পরে কর্তা না, কর্তা, কর্তা, কর্তা। কর্তা কর্তা রেফ, রেফটাকে ভাইব্রেশন হবে, রেফ, কর, কর্তা। কর্তা কর্তা হুম, সা- ঈশ্বরः সৃষ্টিকর্তা, সহ সর্বং সৃজতি, সর্বম সৃজতি। হ্যাঁ, সহ পালনকর্তা, পালন কর্তা। হ্যাঁ, ধ্বংসকর্তা চ সহ, চ সহ, সহ সহ সর্বশক্তিমান, সর্বনা সর্ব, সর্বশক্তিমান। আহ, সহ সর্বশক্তিমান, উপনীতস্য নামানি, না, বহনি তস্য নামানি। উপনীত রূপানি, হ্যাঁ, কিন্তু এক কিন্তু স একঃ অদ্বিতীয়শ্চ, সহ সর্বত্র তিষ্ঠতি, হুম। বয়ম তত্ত্বহম তস্য স্তুতিম স্তুতিম কুর্মঃ। স্তুতিম আচ্ছা, কুর্মঃ। আচ্ছা, ধন্যবাদ। আহা, সুন্দর হয়েছে। তো আমরা প্রথমে হয়তোবা ভেঙে ভেঙে বলছি, এরপর আস্তে আস্তে স্পিড আসবে। যেমন আমি একবার পড়ে যাই। ঈশ্বরः সৃষ্টিকর্তা, সহ সর্বম সৃজতি, সহ পালনকর্তা, ধ্বংসকর্তা চ সহ, সহ সর্বশক্তিমান, বহুনি তস্য নামানি, বহুনি তস্য রূপানি, কিন্তু সহ একः অদ্বিতীয়শ্চ, সহ সর্বত্র তিষ্ঠতি, বয়ম প্রত্যহম তস্য স্তুতিম কুর্মঃ। মানে কি, এটার বাংলা যদি বলি, ঈশ্বর সৃষ্টিকর্তা, ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা, সাহা সর্বম সৃজতি, তিনি সব কিছুকে সৃজন করেছেন বা সৃষ্টি করেছেন। সর্বম মানে সবকিছু, আর সৃজতি মানে হচ্ছে সৃষ্টি করেছেন। যেহেতু এখানে তিনি হচ্ছেন তৃতীয়, মানে কি বলে আমরা, মানে নাম পুরুষ, প্রথম পুরুষ, তো এখানে থার্ড পার্সন আর কি, থার্ড পার্সনের জন্য সৃজতি হয়। সাহা সর্বম সৃজতি, তিনি সব সৃষ্টি করেছেন। সহ পালনকর্তা, অর্থাৎ তিনি পালনকর্তা, ধ্বংসকর্তা সাচাহ, এবং তিনি চ মানে, এবং চ মানে হচ্ছে ও, ও অর্থে চ ব্যবহার করা হয়। তিনি আবার ধ্বংসকর্তাও। সাহা সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান। বহুনি তৈস্য নামানি, তার অনেক নাম। তৈস্য মানে যে তৈস্য শব্দটা এখানে চলে আসছে, দেখুন, যেটা আজকের টপিক ছিল, তৈস্য। তাহলে বহুনি তৈস্য নামানি, তার অনেক নাম। বহুনি তৈস্য রূপানি, রূপানি, তাহলে কি হলো, তার অনেক রূপ, অবয়ব, বা তার রূপ বলতে এখানে বোঝাচ্ছে তার অনেক কি বলে যে নাম রূপ আর কি। এরপর বলছে কিন্তু সহ এক অদ্বিতীয়, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তার সমকক্ষ কিংবা দ্বিতীয় কেউ নেই। এক অদ্বি, অদ্বি, অদ্বি উচ্চারণ হবে অদ্বিতীয়। এখানে অদ্বিতীয়কে ভাঙলে কি হবে, অদ্বিতীয় যোগ চ। হ্যাঁ, মানে অদ্বিতীয় এবং চ। আমি একটু লিখে দেখাচ্ছি। অদ্বিতীয়, এটা একটা শব্দ, এটার সাথে যখন সন্ধি হয়ে গেল, চ যুক্ত হয়ে গেল, তখন কি হয়ে গেল, তালব্যস্য চ হয়ে গেল। ঠিক আছে, অদ্বিতীয়, অদ্বিতীয়শ্চ, তাহলে তিনি, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়। সহ সর্বত্র তিষ্ঠতি, তিনি সকল জায়গায়, তিষ্ঠতি বলতে অবস্থান করেন বা বিরাজ করেন। ঠিক আছে, হ্যাঁ, সহ সর্বত্র তিষ্ঠতি। এবং এটা গীতায়, ভগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে তাই সেটাই বলেছেন যে ঈশ্বরঃ, ঈশ্বরঃ সর্বভূতানি, তাই না? এবং বলছে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ অর্জুনকে বলছে তিনি হৃদয় দেশে, আমাদের হৃদয়েও কিন্তু বাস করেন।
বাস বলতে তিনি অবস্থান করেন আর কি, কারণ আমরা হৃদয়ে তাকে স্মরণ করি এই কারণে। সাহা সর্বত্র তিষ্ঠতি। এবং হচ্ছে বয়ম, বয়ম মানে আমরা সকলে, এটা বহু বচন। আমরা সকলে কি প্রত্যহম, প্রত্যহ মানে প্রতিদিন, তৈস্য তার স্তুতিম কুর্মহ, অর্থাৎ তার স্তুতি করি। স্তুতি বলতে তার প্রশংসামূলক যে স্তুতিগুলো সেগুলো পাঠ করি। বোঝা গেল? এবার দেখুন আমরা আমাদের এখানে বিভিন্ন শব্দ এখানে দেওয়া আছে। সৃজতি মানে সৃষ্টি করেন, বহুনি মানে অনেক, বহুনি ব্যতীতানি, তাই না, ধন মানে তো। এই যে বহুনি বলতে বহুনি, এটা বহু বচনে ব্যবহার করা হয়েছে অনেক অর্থে আর কি। ও দ্বিতীয় মানে যার দ্বিতীয় নেই, সর্বত্র মানে সকল স্থানে, তিষ্ঠতি মানে অবস্থান করেন। তাহলে এই যে ছোট্ট ছোট্ট বাক্য মিলে এক একটা প্যারা তৈরি হলো, এই প্যারা তৈরি করতে করতে অবচেতনে সচেতনে অবচেতনে প্রত্যেক জায়গায় আপনি একটা সময় পড়ে বুঝতে পারবেন। ধীরে ধীরে আপনার শব্দ ভান্ডারটা শক্তিশালী হচ্ছে, আপনি বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে এভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। বলেন, আরেকজন পাঠ করেন দেখিন শুদ্ধভাবে। কি হলো? ईश्वरः सृष्टिकर्ता, হ্যাঁ, सः सर्वं सृजति, সৃজতি। पालनकर्ता, ध्वंसकर्ता च सः, सः सर्वशक्तिमान्। बहूनि तस्य नामानि, बहूनि तस्य रूपाणि, किन्तु तस्य एकः अद्वितीयश्च, सः सर्वत्र तिष्ठति। वयं प्रत्यहं तस्य स्तुतिं कुर्मः। হ্যাঁ, বহু সমীচীন, চমৎকার, দারুণ দারুণ। ঠিক আছে, তো এখানে বাক্যগুলো একেবারেই সরল বাক্য, একদমই ছোট ছোট বাক্য। এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে তো আস্তে আস্তে বড় হবে। তো আমরা শুধুমাত্র এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আসলে কিভাবে সংস্কৃত ভাষায় কথা বলে, কিভাবে মানে বাক্যগুলো রচনা হয়, কিভাবে বিভিন্ন ছোট্ট ছোট্ট প্যারা তৈরি হয়, প্যারা থেকে প্যারাগ্রাফ রচনা, হ্যাঁ, যে কোনো কিছু তৈরি হয়। ঈশ্বরা সৃষ্টিকর্তা, কত সুন্দর এবং কত সহজ সরল ভাষা, এবং বাংলা ভাষার সাথে কতটা মিল। হুম, শুধুমাত্র আমরা কিছু ব্যাকরণ জেনে নিলেই হলো, অর্থাৎ কোনটি কারক বিভক্তি সমাস সন্ধি, হ্যাঁ, তারপরে শব্দরূপ, হ্যাঁ, বিভিন্ন ক্রিয়াপদ, ধাতু আর কি, হ্যাঁ, তার ধাতুর রূপগুলো, এগুলো জানলে পরে আপনি ইজিলি বাক্য তৈরি করতে পারবেন। আমরা সেটাই শেখাবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলোই আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো আর কি। ঠিক আছে, ওকে। তো এরপরে আবার আসি আমরা তাহলে। আমরা কোথা থেকে আসলাম, যে বালকস্য থেকে আসলাম আর কি, বালকস্য বালিকায়াহা। এটা একটু শেষ করি আজকে, তাহলে বালকস্য আমাদের শেষ। তাহলে কৃষ্ণস্য নামা তৈস্য নামা, হ্যাঁ, এটা আমরা বুঝে নিলাম। এরপরে যেমন ধরুন, যুবকস্য নামা তাপসঃ, ছাত্রস্য নামা তাপসঃ, বৃদ্ধস্য নামা প্রশান্তঃ, গায়কস্য নাম, গায়কস্য নাম কি রাজীবঃ, শিক্ষকস্য নাম রাজীবঃ। এভাবে আমরা চাইলে এরকম অস্য বা অর্থাৎ দন্তস্ব জফলা দিয়ে আমরা ষষ্ঠী বিভক্তি দিয়ে সুন্দর করে বাক্যগুলো তৈরি করতে পারি। আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা কি বলবো, বালিকায়াহা, অর্থাৎ এখানে জ বিসর্গ আকারী হয়ে যাবে, তাহলে বালিকায়াহা। ঠিক আছে, আচ্ছা, বৈদ্যাহা, বৈদ্যাহা মানে ডাক্তার আর কি, ডাক্তার, ডাক্তারনির নামটা কি, তাহলে বৈদ্যাহা নামা কিম, বৈদ্যাহা নামা প্রিয়ন্তী, বৈদ্যাহা নামা শেফালি। ঠিক আছে, এভাবে বালিকায়াহ নাম কিম, বালিকায়াহ নাম মিথিলা সুবর্ণা। ঠিক আছে, হ্যাঁ, তান, এইভাবে ঐশী, আমরা যে কোনো রকমের বাক্য তৈরি করতে পারবো। এরপরে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো, যেমন পুস্তকাস্য। ঠিক আছে, পুস্তকাস্য মানে পুস্তকটির নাম, তাহলে পুস্তকাস্য নাম কিম, উত্তর হবে পুস্তকাস্য নাম শ্রীমদ্ ভাগবত গীতা। পুস্তকাস্য নামা অভিজ্ঞান শকুন্তলম, যেটা কালিদাস পণ্ডিতের লেখা একটি নাটক।
তার পুস্তকস্য নামা, তারপরে কি বলা যায় যে দর্শকুমার চরিতম, পুস্তকস্য নামা শাহনামা, পুস্তকস্য নামা গীতাঞ্জলি। এভাবে আমরা পুস্তকটির নাম এভাবে বলতে পারবো, বিশেষ করে বস্তুবাচক বা ক্লিবলিঙ্গের ক্ষেত্রে। বুঝা গেল? আচ্ছা, এবার পরের শব্দ হচ্ছে আবশ্যকম। আবশ্যকম মানে হচ্ছে কি? আবশ্যক মানে তো আবশ্যকই বোঝা, অর্থাৎ আমার প্রয়োজন। আবশ্যকম মানে প্রয়োজন এক কথায়। ঠিক আছে, আবশ্যকম। আবশ্যকম বা ইয়েস, হ্যাঁ হ্যাঁ বল, আবশ্যকম। হ্যাঁ, আমার এটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি যদি জল প্রয়োজন কি বলবো? জলম আবশ্যকম। জলম আবশ্যকম। লেখনী আবশ্যকম। আপনি বলে পুস্তকম আবশ্যকম, বই দরকার। ঠিক আছে, কক্ষ, কক্ষ আবশ্যকম। ওকে। যেমন ধরুন আমি পড়ে আছি কি একটা চশমা, এটাকে বলা হয় আহ কি, আমরা এই চশমাকে আমরা উপনেত্রম বলি, তাহলে উপনেত্রম আবশ্যকম। ভাত দিচ্ছি, আপনি বলেন অন্নম আবশ্যকম, মানে আপনার কি অন্নম দরকার? আপনি বলবেন না না না, না না আবশ্যকম, আমার প্রয়োজন নাই। পর্যাপ্তম, পর্যাপ্তম। হ্যাঁ, এই যে পর্যাপ্তম শব্দটা আছে, পর্যাপ্তম। অর্থাৎ আপনি ভাত দিচ্ছে, আমরা নিমন্ত্রণ বা এরকম যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা অনেক সময় খাবার দাবার দিই না, আমরা বলবো না পর্যাপ্তম, অর্থাৎ পর্যাপ্ত, ঠিক আছে, আমাকে আর দরকার নেই। তাহলে ন আবশ্যকম। ঠিক আছে, প্রশ্ন করবো কিভাবে? যে অন্যম আবশ্যকম বা, অর্থাৎ অন্য কি আর প্রয়োজন আছে? তখন বলবেন যে ন আবশ্যকম, পর্যাপ্তম, পর্যাপ্তম, অর্থাৎ পর্যাপ্ত, যথেষ্ট। পর্যাপ্ত মানে যথেষ্ট। মাস্তু মানে কি? মাস্তু মানে হচ্ছে না, মাস্তু। মাস্তু শব্দের অর্থ হচ্ছে না অর্থে ব্যবহার করা হয়। মাস্তু বলতে বাদ দিন বা শেষ। হুম, যেমন আমরা বলি না মাস্তু, অতি সরল ভাষী, আমরা বললে অতি ভাষী মাস্তু, বাদ দাও। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ তো আমরা জানি সবাই, আমরা ধন্যবাদ শব্দটা প্রায় ব্যবহার করে থাকি। স্বাগতম, স্বাগতম তো এটা জানি এগুলো। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক, একদম বেসিক কনসেপ্ট। মোটামুটি আপনারা সংস্কৃত ভাষার কিছুটা বেসিক এতদিনে মানে অন্তত শিখেছেন বলে আমার বিশ্বাস। আমি জানি না, এবার প্রত্যেকে অন্তর থেকে হৃদয় থেকে বলবেন যে আগে যেটা জানতেন না সেটা হয়তো বা এখন কিছুটা বুঝতে পারছেন। হ্যাঁ, শকুন্তলার সংস্কৃত সিনেমাটা ইউটিউবে আছে, হ্যাঁ ঠিক আছে, ইউটিউবে এখন সবই পাওয়া যায়। দর্শকমার চরিতম, তারপরে অভিজ্ঞান শাকুন্তলম, হ্যাঁ, তারপরে রয়েছে আপনার এই যে আম, আহ, ইয়ে আরো অনেক রয়েছে। এটা হচ্ছে আপনার শুধু কালিদাস না, আপনার বাণভট্ট থেকে শুরু করে কালিদাস পণ্ডিতের লেখা প্রচুর নাটক, বিভিন্ন কাব্য আছে। হ্যাঁ, তো এগুলো আছে, এগুলো চালিয়ে দেখতে পারবেন। গল্পটা সবাই জানি আমরা কম বেশি, শকুন্তলার গল্পটা। তো শকুন্তলার জন্ম হয়েছে সেই মেনকা এবং বিশ্বামিত্রের সংস্পর্শের কারণে। বিশ্বামিত্র মুনি তো একটা সাধক ছিলেন, অনেক বিখ্যাত একজন, মানে সাধক পণ্ডিত ছিলেন এবং ঋষি ছিলেন, তাই না? তো সেই কঠোর তপস্যা, সেখানে মেনকা পাঠানো হয়েছিল ইন্দ্রদেব তার তপস্যা ভঙ্গ করার জন্য। তো মেনকা ছলে বলে কৌশলে তার কাছে এসছে। এখন এই মেনকাকে দেখে সেই ঋষি বিশ্বামিত্র কিছুটা বিচলিত হলো, তাদের সাথে সম্বন্ধ হলো, বিয়ে হলো, তাদের একটা সন্তান উৎপাদন হলো। তো সেই সন্তানটাকে উৎপাদন হওয়ার পর ঋষি বিশ্বামিত্র বুঝতে পারছে যে তার সাধনা এগুলো ব্যাঘাত ঘটছে, তখন সেই ফেলে চলে গেল। তখন মেনকাকে নিয়ে গেল দেবতারা স্বর্গে। তখন এই বাচ্চা শিশুটি রোদের মধ্যে পড়েছিল, তখন শকুনরা ওটাকে মৃত মনে করে এসেছিল। এসে দেখলো যে না, সে জীবিত, তখন শকুনের ছায়া দিয়ে তাকে ঢেকে রেখেছিল। তখন সেখানে একজন বিখ্যাত ঋষি, নামটা আমি ভুলে গেছি, কর্ণ বা এরকম সামথিং হবে, ঋষি কর্ণ মনে হয়, কেউ একজন পেয়েছে ওনাকে এই শকুনের নিচে, অর্থাৎ শকুনের তলে ছিল বলে এটার নাম হয়েছে শকুন্তলা। তো এই শকুন্তলার সাথে আমরা জানি পরবর্তীতে রাজা বিশ্বন্ত মনে হয় বিয়ে হয়েছিল। তো তাদের মধ্যে একটা বিয়ে প্রক্রিয়া আছে, এটা একটা বিয়ের প্রসেস হয়েছিল, বাক মানে মুখে কথার দেওয়ার মাধ্যমে। এটা নিয়েও নাটকটা আর কি, অভিজ্ঞান ও শকুন্তলম। এবং এই শকুন্তলার দুইজন ইয়ে ছিল, অনুসুয়া, আরেকজন নাম জানি কি ছিল, প্রিয়ংবদা। দুইটা সঙ্গী ছিল আর কি তার। ভালো, এটা সংস্কৃত কাব্যের মধ্যে খুব দারুণ একটা কাব্য। এটা আমরা পড়াবো, সমস্যা নেই, আমরা একসময় শকুন্তলাম কিছু সংস্কৃত ভাষায় লেখা শকুন্তলার কিছু উক্তি কথা, সেগুলো আমরা দেখাবো একটা সময়।
তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পাঠ পরিক্রমা। এবং আমরা আর অ্যালফাবেট গুলো, আপনারা যুক্তাক্ষর গুলো তো দিলাম, যুক্তাক্ষর গুলো প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, ধাপে ধাপে, নাহলে যুক্তাক্ষর গুলো কিন্তু পাবেন না। আর এই যুক্তাক্ষর গুলো আরো কিছু দেখানোর চেষ্টা করি, আমি পাঠিয়ে দেব। আর আপনাদের একটা ভিডিও মেক করতে পারছি না সময়ের অভাবের কারণে, মানে অ্যালফাবেট গুলো লেখার যে একটা ভিডিও চাইছিলেন অনেকেই। কোথায় দেওয়া যায়? তো যাই হোক, আমি একটু আরেকটু স্ক্রিনে দেখাচ্ছি এখানে। আপনারা, আমি এই ফাইলটা পাঠিয়ে দেবো, এখান থেকে এভাবে প্র্যাকটিস করবেন। কিভাবে? এই যেমন ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, ক্লি, কে, কে, কুই, কু, কু, কম, কাহা। এভাবে প্রত্যেকটা, মানে একদম যতগুলো আমাদের আকার রয়েছে আর কি, কার রয়েছে, সে প্রত্যেকটা কা দিয়ে, ক অ্যালফাবেট দিয়ে সবগুলো আপনি প্র্যাকটিস করলেন। তারপর আপনি খ দিয়ে প্র্যাকটিস করলেন, খ, খা, খি, খি, খু, খু, খ্রি, 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 খে, খই, খৌ, খৌ, খম, খা। হ্যাঁ, সবগুলো লিখলেন। গ দিয়ে সবগুলো লিখলেন, ঘ দিয়ে সবগুলো লিখলেন, ঙ, ঙ দিয়ে, ঙ দিয়ে লিখলেন সব। একদম এই কত এখানে, এই ঠ পর্যন্ত আছে, কেমন? এই ঠ পর্যন্ত এটা আমি পাঠিয়ে দেবো, দেখে দেখে আপনারা এগুলো লিখবেন, লিখে লিখে জমা দিবেন আমাদেরকে, লিখে লিখে জমা দিবেন। হ্যাঁ, তারপরে যেমন আর কি নাই। আচ্ছা, এরপরে ঠা, ঠা একেবারে দেখুন, প্রত্যেকটা বর্ণ আমি সবগুলো দিয়ে দিব, সবগুলো আকারিকার। র, এই যে র, রা, রি, রি, রু, রু, রি কিভাবে লিখতে হয় দেখেছেন? এটা এই যে রূপানি, রূপানি শব্দটা কিভাবে লেখে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে এই যে রু। আবার রি এবার কিভাবে লেখে? বাকিগুলো সহজ। রি কিভাবে লেখে, রম কিভাবে লেখে, রম, রহ কিভাবে লেখছে। এইভাবে দেখবেন। আর এটা হচ্ছে কি, এটা এটা আর পরে দিব, এটা এখন দরকার নেই। এটা হচ্ছে বিভিন্ন যুক্তাক্ষর। যুক্তাক্ষর গুলো আমরা কিভাবে ক্ষয়, গ, ক, 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 ক কিভাবে লিখবো সবগুলো দেওয়া আছে। এগুলো দেখে দেখে একবার প্র্যাকটিস করে নিলে, একবার না বেশ কয়েকবার প্র্যাকটিস করলে মোটামুটি আপনার জন্য একদম সহজ হয়ে যায়। প্রচুর যুক্তাক্ষর এখানে দেওয়া আছে। যুক্তাক্ষর গুলো হচ্ছে মানে অ্যাডভান্স আর কি। যুক্তাক্ষর পড়ে নিলে কি হবে, বিভিন্ন রকমের শ্লোক গুলো বুঝতে সুবিধা হবে। অনেক যুক্তাক্ষর সেখানে দেওয়া থাকে সংস্কৃত দেবনাগরীতে। আচ্ছা, তো বলুন, আর কোনো প্রশ্ন কি আছে আজকে, নাহলে আমরা শেষ করি। আর কারো কোনো প্রশ্ন? আমরা প্রাথমিক ফার্স্ট চ্যাপ্টার শেষ করলাম আমাদের সংস্কৃতে এতদিনে। আহ মোটামুটি আমরা আস্তে আস্তে এবার সম্ভাষণটাকে আরেকটু, মানে আর বিস্তৃত ভাবে আগাবো আর কি। এর মধ্যে আপনারা, আগামী ক্লাস তো আর বেশি দিন নেই, আরেক দিন পরে হচ্ছে, এর মধ্যে আপনারা এটা চর্চা করবেন। তবে আমি কিন্তু এরকম সেকেন্ড চ্যাপ্টার শেষ করার পরে আপনাদের পরীক্ষা নেব একটা। পরীক্ষা ছাড়া দেখলাম যে কোনো উপায় নেই, পরীক্ষা না নিলে বুঝতে পারছি না কে কেমন করছেন। হ্যাঁ, সবাই তো চুপচাপ বসে আছেন। পরীক্ষা নিলে বোঝা যাবে কেমন কি শিখছেন না শিখছেন। পরীক্ষাটা প্রয়োজনে আমি লাইভ লাইভ টেস্ট নিব। আমি একজনকে প্রশ্ন করে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে, এবং আপনি খাতা দেখাবেন আমাদেরকে, মানে কি কি লিখেছেন না লিখেছেন। এইভাবে, এই এইভাবে একটা খাতা দেখাবেন যে হ্যাঁ এইটা হলো আমার খাতা, আমি লিখেছি প্রত্যেকটা চ্যাপ্টার। এরকম ভাবে লাইভে আমাকে প্রমাণ দেখাতে হবে, কেমন? প্রমাণ দেখাতে হবে। আর আমি সেভাবে এক একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনাকে উত্তর দিতে হবে। বোঝা গেল? এটা সেকেন্ড চ্যাপ্টারটা, মানে দ্বিতীয় চ্যাপ্টার শেষ করার পরে পরীক্ষাটা নিয়ে নেবে। এর মধ্যে আপনারা চর্চা করতে থাকুন যুক্তাক্ষর অ্যালফাবেট গুলো,
আমি আপনাকে বলবো আচ্ছা আপনি একটা যুক্তাক্ষর কয় ক লিখে দেখান, হুম, ক গ এভাবে লিখে দেখান, বয় ব লেখান। আমাকে লাইভে এভাবে খাতায় লিখে এভাবে শো করতে হবে ক্যামেরার সামনে, আমি দেখবো ঠিক আছে কিনা। বোঝা গেল? কথা হচ্ছে এইটাই। তাহলে এবার আপনাদের প্রশ্নের পালা, কি কি প্রশ্ন আছে বলুন। স্যার ওই ফার্স্টের দিকে আমি ক্লাসে থাকতে পারি নাই, তো এখানে ওই ষষ্ঠীতে কি যেন পুরুষের ক্ষেত্রে কি কস্য কস্য ব্যবহৃত হয় নাকি? কৈশ্য মানে হচ্ছে কার, ঠিক আছে, এটা পুরুষের ক্ষেত্রে। আর কৈশ্যাহা এটা নারীবাচকের ক্ষেত্রে বলা হয়। কার, হ্যাঁ কার, বাংলা অর্থ হচ্ছে কার। ধরেন আমি এটা একটা এটা বই, কি ওই হ্যাঁ ষষ্ঠীর? এটা একটা বই, আমি বলবো যে কৈস্যহ কৈস্যহ কৈস্য পুস্তকম, মানে এটা কার বই। তো আপনি বলবেন যে ইয়া মানে তৈস্য বা কিশোরস্য বই, কিশোরস্য পুস্তকম, কিশোরের বই। এভাবে সিম্পল। আর ওই ষষ্ঠীর যে ব্যাপারটা? ওটা ভুলে যান মাথা থেকে, ব্যাকরণ একদমই ভুলে যান। আচ্ছা, ব্যাকরণ কি হলো, ষষ্ঠী ঠিক আছে। পঞ্চমী বিভক্তি এগুলো আলোচনা করলে মানে জটিল মনে হবে। হ্যাঁ, সেটাই। আমি চাচ্ছি ব্যাকরণটাকে টাচ না করে জাস্ট শব্দ দিয়ে শেখানো। ব্যাকরণের ওইগুলা যদি বলি বিভক্তি প্রথমা থেকে একেবারে সপ্তমী, হ্যাঁ এরকম এগুলো দেখাবো আরো পরে, অনেক পরে। এখন না, এখন আপাতত মাথায় এগুলো ভাবার কোনো দরকার নেই। শুধু শব্দ শেখেন, শব্দ দিয়ে বাক্য শেখেন, শেষ। যেমন বালকৈশ্য মানে বালকের, তাহলে বালকৈশ্য পুস্তকম মানে বালকের বই, বালকৈশ্য গৃহম, বালকৈশ্য মন্দিরম, বালকৈশ্য বিদ্যালয়ম, এগুলো হচ্ছে বাক্য শেষ লিখলেন। এখন আপনি যদি বলেন যে আচ্ছা, বালকৈশ্য সার কিভাবে তৈরি হলো, বালকৈশ্যের সাথে যে জফালা তৈরি হলো, এটা ব্যাকরণিক ভাবে এটার নাম কি? তখন উত্তর হবে এটার ব্যাকরণিক নাম হচ্ছে এটা ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তির ফলে এটা দন্তস্ব জফালা হয়েছে। আর এটার বাংলা এর হয়েছে, এর বিভক্তি। তাহলে বালক যোগ এর মানে বালকের। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, এটা হচ্ছে ব্যাকরণিক আলোচনা, কিন্তু এটা আমি প্রাথমিক স্টেজে এখন করতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে স্যার, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, বাকিদের 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 প্রস্তম নাস্তি না, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, প্রশ্ন না আর, আমাদের ভগবত গীতার আলোকে আমরা অনেক কিছুই করব। গত ক্লাসে তো দেখিয়েছিলাম ভগবত গীতার ব্যাকরণম, ছবি, একটা ইমেজ পাঠিয়েছিলাম। সেই সাথে ছন্দ, আমাদের ছন্দের ক্লাস আসতেছে, আমাদের আরেকজন ক্লাস নেবেন। তো উনি হচ্ছেন আহ ওনার নাম হচ্ছে, এই যে প্রথম ক্লাসে ছিলেন, হ্যাঁ আমাদের, তো সুমন কান্তি ঘোষ মহোদয়া। তিনি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে কিভাবে গীতা পাঠ করতে হয় সংক্ষিপ্ত আকারে, সেই প্রসেসটা, শুদ্ধ উচ্চারণ, তাল লয়, এগুলো নিয়ে একটা ক্লাস নেবেন। তো উনি, আমরা আরেকটু ক্লাস এগিয়ে যাই, তারপরে উনি একটা শিডিউল দেবেন, সেটি নেবেন। আর আরেকটা ক্লাস থাকবে আমাদের, আরো একটা না, আরো বেশ কয়েকটা ক্লাস থাকবে, এটা হলো ছন্দের উপর। ছন্দ, হ্যাঁ আমরা ভগবদ্গীতা এখনো ঢুকবো না, আরো পরে ভগবদ্গীতা যখন ঢুকবো তখন ছন্দ নিয়ে আমরা ডিসকাস করব। বেদিক ছন্দ, লৌকিক ছন্দ, হ্যাঁ লৌকিকের মধ্যে যা যা ছন্দ আছে, বেদিকের মধ্যে যা যা ছন্দ আছে, বিশেষ করে আমাদের যে অনুষ্টুপ ছন্দ বা ত্রিষ্টুপ ছন্দ, যেগুলো সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত হয়, রামায়ণ মহাভারত থেকে শুরু করে শ্রীমদ্ ভাগবত গীতা, সব জায়গায় অনুষ্টুপ ছন্দ। এবং এই অনুষ্টুপ ছন্দ কিভাবে গঠিত হয়, তার নাড়ি নক্ষত্রের বিশ্লেষণ, হ্যাঁ টোনিং, টিউনিং, সুর, সবই দেখানো হবে। সো শ্যাম বলেন বলেন, বিধান কিছু বলতে চেয়েছিলেন? না দাদা। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের ট্রেনিং গুলো থাকবে, এবং এগুলো হচ্ছে ধীরে ধীরে আরো মানে আরো সুন্দর মজাদার ক্লাস হবে সামনে। তো আমাদের জার্নিটা আমরা জটিল করব না, ঠিক আছে, আমরা সহজ সরল ভাবে এগিয়ে যাব। মাথায় সবসময় সেট রাখবেন, এখানে কঠিন কিচ্ছু না, সবই সহজ। শুধুমাত্র চর্চা করলেই সহজ, আর চর্চা না করলে তো সহজ জিনিসটাই কঠিন হয়। ওকে। ব্যাকরণটা আমি বারবার বলছি, ব্যাকরণ কিন্তু এক দুই দিনের ক্লাস না, এটা বছরকে বছরের ক্লাস। ধাতু শিখতে গেলে মানে 190, 80, হ্যাঁ আপনি লকার, কতগুলো লকার, এই লকার গুলো শিখতে গেলে তো আপনার 1 বছর চলে যায়।
ভালোভাবে আর কি। যারা সংস্কৃতর অধ্যাপক বা যারা ইউনিভার্সিটি পর্যায়ের গবেষণা করছেন তাদের তো এগুলো বছরকে বছর লাগে। তো সেখানে আমরা আপনাকে 3 মাসে একদম পণ্ডিত বানাতে পারবো না, এটা একদমই দুঃখিত আমি। 3 মাসের কোর্স হচ্ছে শুধুমাত্র আপনাকে সম্পূর্ণ একটা সামারাইজ করা, সবকিছুর একটা সামারি আপনাকে জাস্ট দেওয়া, যে এখানে এটা এটা আছে, এটা এইভাবে এইভাবে শিখতে হয়, সেটাকে তুলে ধরা। এরপরে যদি আপনি মনে করেন যে না আমি আধ্যাত্মিক ভাবে ধর্মীয় ভাবে আরো আগাতে চাই, আমি আরো শিখতে চাই, তাহলে আপনি এবার ডিপ্লোমা আস্তে আস্তে আরো 6 মাসের কোর্স করেন, সমস্যা নেই। বা 1 বছরের কোর্স করেন, ধীরে ধীরে লেগে থাকুন আমাদের সাথে। তো এটা আপনার ধৈর্যের উপর নির্ভর করবে, তাহলে আপনি শিখতে পারবেন অনেক কিছু। দাদা, এই কোর্সগুলো যদি এই এই প্রাইমারি স্টেজের পর এরপরে কি আরো কি কোনো কোর্স করানো হবে কি, মানে এক্সট্রিম কোনো কিছু? অবশ্যই অবশ্যই, প্রাথমিক পর্যায়ের কোর্স শেষ করলে আপনি হাই স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেলে আছে না। হ্যাঁ, এটা তো সবাই নিতে পারে না, আমরা তো অভিজ্ঞ থেকে বলছি। দেখবেন যে অলরেডি 2 মাস 3 মাস পরে এমনি স্লো ডাউন হয়ে যাবে। এখন আজকে হয়তো বা কত মানে 8 জন আছেন, আমি বাদে আর কি। এই 8 জনও 3 মাস 4 মাস পরে থাকবে কিনা সন্দেহ নেই, 2-3 জন নেমে আসবে। তার এটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা সাবজেক্টে যখন আপনি ধীরে ধীরে উপরের দিকে ওঠেন তখন কিন্তু পড়াশোনার একটু চাপ বাড়ে। আর আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আপনারা এত ব্যস্ত, বিভিন্ন কর্মজীবন, হ্যাঁ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সবার পক্ষে এগুলো প্র্যাকটিস করাটা সম্ভব হয়ে ওঠে না। আর প্র্যাকটিস না করলে কি হয়, আগ্রহটা হারিয়ে ফেলে। তরতাজা প্র্যাকটিস করলে দেখবেন, যেমন আজকে ক্লাস হচ্ছে, আজকের বিষয়টা আপনি যদি আজ আগামীকাল প্র্যাকটিস করেন তাহলে আপনার একটা স্পিরিট থাকবে, আগ্রহ থাকবে। আপনি যদি ওই আগামী সপ্তাহে আবার কোন সময় বুধবারে ক্লাস হবে তখন একদিন আগে আপনি দেখলেন, তখন আর স্পিড থাকবে না। এই জন্য খাবার গরম থাকতে খেতে হয়, এটা বা ঠান্ডা হয়ে গেলে তার মজা নাই, খেতে মজা নাই। এই জন্য যত অ্যাডভান্সের দিকে যাবেন তত কিন্তু, সবাই না মানে অনেকে, বেশিরভাগই অবশ্য আগ্রহ হারিয়ে ফেলে, কারণ ওই যে পড়াশোনাটা জটিল হয় বা একটু মানে আরো অনেক কিছু বাড়ি কাজ থাকে। যদিও বা আমি কোনো বাড়ি কাজ দিচ্ছি না আপনাদেরকে ওরকম আহামরি না, কিন্তু থাকবে সামনে, কিন্তু বাড়ির কাজ দেওয়া হবে তখন। কিছু মুখস্থের বিষয় আছে, যেমন আমি যখন আপনাদেরকে ইয়ে শিখাবো, ওই যে ইয়ে বলে এটাকে, বিভিন্ন সংযোগ, অব্যয়, হ্যাঁ অব্যয় পদ, সেই অব্যয় পদগুলো আপনাদের একটা নোটস দিব। সেই নোটস গুলো কিন্তু আপনাদের একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে। হুম। তো অব্যয় পদগুলো জানাটা খুবই প্রয়োজন, এগুলো না জানলে আপনি বাক্য গঠনটা শুদ্ধভাবে করতে পারবেন না। সব বইগুলো জানি, যেমন আজকে শিখলাম, মানে হচ্ছে ও বা এবং, ঠিক আছে। এই এর ব্যবহার, এবর ব্যবহার, এব, ইব, এগুলোর ব্যবহার প্রচুর আছে। এক একটা শ্লোকের মধ্যে প্রচুর ব্যবহার পাবেন। বায়ুশ্চ, বায়ুশ্চ মানে কি, বায়ু যোগ ঠিক আছে। তারপর আমরা আজকে যে বললাম যে কি শব্দটা ছিল, এই অদ্বিতীয়শ্চ, অদ্বিতীয়শ্চ, তাহলে এই অদ্বিতীয় যোগ এর ব্যবহার, মানে ও বা এবং। এই যে টা হচ্ছে একটা অব্যয়পদ। এরকম অনেকগুলো অব্যয়পদ আছে, মিনিমাম আপনি যদি 50-60টা অব্যয়পদ শিখেন, ছোট ছোট অব্যয়, তার ব্যবহারগুলো, তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। তো এগুলো আমি একটা নোট আকারে, পিডিএফ আকারে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন, পড়বেন। পড়াশোনার চাপ আসবে তখন, দেখবেন যে তখন অনেকেই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা দেখিয়ে অনেকে এবার পড়বেন না। এইভাবে না পড়লে আপনার কাছে আর পরবর্তী চ্যাপ্টার গুলো অস্পষ্ট থেকে যাবে। মানে এই সমস্যাটা সবচেয়ে বেশি আমি ফেস করেছি বিগত অনেকগুলো বছরে এগুলো নিয়ে ক্লাস করতে গিয়ে। মানে এক সময় তো, এটা তো আপনারা 8 জন, এক সময় মানে প্রথম দিকে 15-20 জন করে ভর্তি হয়, লাস্টে কমতে কমতে 5-6 জনে চলে আসে। মানে বিশেষ করে 3 মাস 2 মাস পরে আর কি, প্রথম 2 মাস একটু আগ্রহ তাহলে ভালোই থাকে, এরপরে আস্তে আস্তে কমে যায়। এটা কিন্তু সাবধান বানিয়ে আপনাদেরকে শোনালাম, এবং এটাই বাস্তব। এই যেমন আরেকজন আছে আমাদের, কৌস্তব। কৌস্তব বিগত ক্লাস ছিল, সেই ক্লাস করতে পারে না, আমাদের কোর্সটা আমি বন্ধ করে দিতে হয়েছে। সে ভর্তি এখানে বলছে, ভর্তি আবার হয়েছে, প্রথম 2 দিন ক্লাস ছিল, এখন আর ক্লাসে দেখা নেই। ঠিক আছে, আছে এরকম আরো 2-1 জনও আছে। এখানে যারা ভর্তি হয়েছে অনেকেই কিন্তু নেই, অলরেডি। হ্যাঁ, ভর্তি তো আমাদের 10-12 জনই হয়েছে, 10-12 জন হয়েছে, কিন্তু আপনারা আছেন মাত্র 8 জন। আরো 2-3 জন নেই কিন্তু, 3-4 জন নেই, তো এগুলা আসলে উচিত না। এগুলো হলে স্পিরিট আর থাকবে না, আর আমরা উপরে আর উঠতে পারবো না। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ, ভালো থাকুন সবাই।
আর কি কারো প্রশ্ন আছে? শুভ, তাপস এবং বিধান। বিধান তো দুইজন। ও আচ্ছা, সরি, বিধান তো অলরেডি দুইটা আইডি থেকে না দাদা, আমার কোনো প্রশ্ন। 8 জন না 7 জন, তাইলে বোঝা যাচ্ছে। আহ, দাদা আমি মনিটরে দেখি যে এই জন্য। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো হিসেব করলে আমরা আমাদের 4-5 জনই আজকে অ্যাবসেন্ট। প্রত্যেক ক্লাসে দেখবেন এরকম অ্যাবসেন্ট থাকবে, 4-5 জন, 3 জন, 2 জন, 3 জন, 4 জন। অ্যাবসেন্ট থাকতে থাকতে এক সময় শেষ, ফুরিয়ে গেল। আসলে এগুলো নিয়ে কিছু বলার নেই, যার আগ্রহ সেই থাকছে। দাদা আমরা ওই গীতার বইটা কখন পেতে পারি? এটা এখন না, এটা আরো সময় লাগবে। আমরা আগে এখানে তো ঢুকি নেই। আমরা আগে সংস্কৃতটা শিখি, আগে বেসিক পার্টটা শেষ করি, ঠিক আছে? গীতার তো পুরোটা দেওয়া হবে না, এটা যেটা যেটা প্রাসঙ্গিক সেই টপিক গুলো দেওয়া হবে আর কি। এটা বলি নাই দাদা, ওই যে আপনি যে যে বইটা তৈরি করছেন আর কি গীতার উপরে, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, ওই গীতার ব্যাপারে ওইটা আর ওই কি। বইটা। ওইটা থেকে আমরা তো সব টপিক দেব না, আমরা মানে সব শ্লোক তো আর পড়বো না। যে সকল শ্লোকগুলো আমরা পড়বো ওইটার একটা নোটস দিব শেষ। ওই বই থেকে দিব, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে শুভরাত্রি, ভালো থাকুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবয়ধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হতে যাচ্ছে। কল্যাণম ভবতু। আর নোটস গুলো আমরা পাঠিয়ে দেবো গ্রুপে, সবাই ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে? স্যার, হ্যালো। হ্যাঁ, রণজিৎ বাবু, আপনি ক্লাস শেষ হলো, আপনি ঢুকেছেন, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ হ্যাঁ, সরি। আরে, আজকে চেম্বারে প্রচুর ভিড় ছিল, দিয়ে খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই আচ্ছা, হোক, বলছি আমি এই ক্লাসের না কোনো ভিডিও পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না। আমি তো একবারে মূর্খ হয়ে আছি এই ক্লাসের বিষয়ে। এই আপনি কি গ্রুপে নেই? আমাদের যেটা সংস্কৃত যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আছেন আপনি, তাই না? ওখানে তো লিঙ্কটা দেওয়া ছিল, ওখানে তো পেয়েছেন সব, না ঠিক না, আছে? বলছি বলছি যে ক্লাসগুলো করাচ্ছেন না আপনি, হ্যাঁ, হ্যাঁ, তার ভিডিও লিঙ্কগুলো কাইন্ডলি একটু দেবেন না স্যার? হ্যাঁ, 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 ভিডিও যেমন আজকে যেটা রেকর্ডিং হয়েছে সেই রেকর্ডিংটা তো দিয়ে দেবো, আমরা লিঙ্ক দিয়ে দেবো, তো গ্রুপে আমি দিয়ে কোনো দেবো। রেকর্ডিংই আজ পর্যন্ত পাইনি। বলছি এই পর্যন্ত যা যা হ্যাঁ, ক্লাস করেছেন একটা রেকর্ডিং আমি পাইনি। না দয়া করে আপনি, আপনি যদি একটু রেকর্ডিং গুলো দেন আমার, তাহলে আমি আচ্ছা অনুগ্রহ করে ঠিক যদি একটু আছে, আমরা রেকর্ডিং আবার গুলো। পাঠিয়ে দেব। বাকিরা প্রথম তিনটে রেকর্ডিংটা সবাই পাইছেনি। গত একটা ক্লাসের রেকর্ডিং হয়নি। আমি একটাও পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো আপনাকে। নাহলে পরে আমি খুব সমস্যায় পড়ে যাবো। আমি আসলে এত